ওইটা দেই ধরে দিন এটা অফ কর। আসসালামু আলাইকুম মাইন ভাইয়া অনেকদিন পর চলে আসছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমার? অনেকদিন পরে আবারও ক্লাসে। ভিডিওটা মিসি বাইরে গেছো তো ইয়ে লাগাতে এটা সাউন্ড আসতেছে এখন? সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড ক্লিয়ার কিনা? আই হোপ এখন সাউন্ড আছে। ইয়েস, সাউন্ড এখন আসবে। ওকে, আচ্ছা, ওকে। প্রথম যে সূত্রটা আছে তোমার কাজ, আমাদের প্রথমে আমরা পড়বো কাজ সংক্রান্ত। ওকে, প্রথমে আমরা পড়বো কাজ সংক্রান্ত ওয়ার্ক। তো কাজ কি অ্যাকচুয়ালি? কাজ হচ্ছে, মনে করো যে একটা বস্তু আছে, একটা বস্তুকে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে তখন ওই বস্তুর কাজ হয়। সোজা কথা, বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি স্মরণ ঘটে, বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি স্মরণ ঘটে তখন ওই বস্তু দ্বারা কী হয়? কাজ পাই আমরা। ওকে, তাহলে কাজ হচ্ছে বল এবং স্মরণের গুণফল। বল এবং স্মরণের কি গুণফল? কাজ হচ্ছে বল এবং স্মরণের গুণফল। এখন বল কি একটা ভেক্টর রাশি, তাই না? বল হচ্ছে একটা ভেক্টর রাশি, স্মরণও একটা ভেক্টর রাশি। তাহলে আমরা এভাবে বলতে পারি কাজ হচ্ছে বল এবং স্মরণের গুণফল। এবং বল এবং স্মরণ যেহেতু ভেক্টর রাশি, তাহলে এর মাথায় কি দিলাম আমরা? ভেক্টর চিহ্ন দিলাম। তাহলে দেখো, দুইটা ভেক্টর রাশির আমরা কি করতেছি? ডট গুণন করতেছি। দুইটা ভেক্টর রাশি কি করতেছি? ডট গুণন করতেছি। তাহলে আমরা কি জানি? ধরো যে এ ডট বি ইকুয়াল টু কি? এ বি কস থিটা, তাই না? এ ডট বি ইকুয়াল টু কি? এ বি কস থিটা। তাহলে আলটিমেটলি এখানে লেখা যায় এফ এস কস থিটা। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ওকে, তো এটা হচ্ছে কাজের সূত্র এবং এটা মোটামুটি সবাই কম বেশি জানো। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এটা সবাই জানো। এখন এখান থেকে তোমার এমসিকিউ আসে। কি কি এমসিকিউ আসে দেখো। থেটা, থেটা এর মান যদি তোমার 0 ডিগ্রি হয়, থেটা এর মান 0 ডিগ্রি হলে কস থেটা এর মান কত? কস থেটা এর মান কত দেখো তো? 1, তাই না? থেটার মান যদি 0 ডিগ্রি হয় তখন কস থেটার মানও হয় 1। তাহলে একবার খেয়াল করো যে আমি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস 1, সরি কস 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে আলটিমেটলি থাকতেছে কি? এফ এস।
এবং এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? এটা কি ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম কাজ। তাহলে আমরা কখন ম্যাক্সিমাম কাজ পাবো? যখন থিটার ভ্যালু 0 ডিগ্রি হবে। এখন থিটাটা কি, কথাটা বুঝো, থিটাটা কি? থিটা হচ্ছে তোমার এই যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ, থিটাই হচ্ছে কি বল এবং সরণের মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে মনে করো যে হচ্ছে গিয়ে আমাদের, এবার খেয়াল করো, এবার জিনিসটা আমরা একটু রিলেট করি। ধরো এই একটা বস্তু আছে, বস্তুটার ভর হচ্ছে এম ভরের একটা বস্তুকে আমরা এফ বল প্রয়োগ করলাম। কি বল প্রয়োগ করলাম? এফ বল প্রয়োগ করলাম। ফলে বস্তুটা যাচ্ছে এই দিকে, যাচ্ছে কোন দিকে? এই দিকে যাচ্ছে। তাহলে এখন দেখো তো বল দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? বল প্রয়োগ করছি এইখানে, সরণ যাচ্ছে এই বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ কত হয়? একটু চিন্তা করে দেখো তো, মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি না? তাহলে বলের দিক এবং সরণের দিক যদি একই সরল রেখায় হয় তখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। অর্থাৎ বল এবং সরণ একই সরল রেখায় হলে, বল ও সরণ একই সরল রেখায় হলে বা একই রেখায় হলে তখন তোমার থিটার মান কত? 0 ডিগ্রি। আর থিটার মান 0 ডিগ্রি মানে কি? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি ভ্যালু 1 এবং 1 বসাই দিলে আমরা আলটিমেটলি পাচ্ছি কি এফ এস, এবং এটাই হচ্ছে ম্যাক্সিমাম কাজ। তাহলে সর্বোচ্চ কাজ কখন পাওয়া যাবে? আমরা মোটামুটি সবাই মুখস্থ করছি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে, তাই না? বাট এই কথাটাও কিন্তু জানতে হবে যে বল এবং সরণ যদি একই সরল রেখায় হয়, কি হয়? বল এবং সরণ যদি একই সরল রেখায় হয় তখন আমরা কাজের মান কি পাবো? সর্বোচ্চ পাবো। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো থিটা ইকুয়াল টু যদি মনে করো 180 ডিগ্রি হয়, কজ 180 ডিগ্রি মান কত বলতে পারো? কজ 180 ডিগ্রি মান কত? -1। কজ 180 ডিগ্রি মান -1, তাই না? আচ্ছা, তাহলে তখন ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কজ 180 ডিগ্রি মানে কি? মাইনাস এফ এস, তাই না? তো দেখো প্লাস এফ এস যদি ম্যাক্সিমাম হয় তাহলে মাইনাস এফ এস হবে কি? সবচেয়ে নিম্ন, মিনিমাম, তাই না? তাহলে যখন আমার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে, তখন আমার কাজের মানটা কি আসবে? সর্বনিম্ন আসবে। এখন এই কথাটার মানেটা কি? এই কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে, দেখো মনে করো যে এখানে একটা বল আছে, এই বলটাকে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার ফলে বস্তুটা সামনের দিকে না গিয়ে, অর্থাৎ এদিকে না গিয়ে বস্তুটা কোন দিকে যাওয়া শুরু করলো? এদিকে যাওয়া শুরু করলো। কোন দিকে যাওয়া শুরু করলো? এদিকে। তাহলে সরণ করতেছে কোন দিকে? এদিকে। আর বল প্রয়োগ করছি কোন দিকে? এদিকে। তাহলে দেখো তো বল এবং সরণ একই সরল রেখায়, কিন্তু দিকটা কি? বিপরীত দিক। বল এবং সরণ কি? একই সরল রেখায়, কিন্তু দিকটা কি? বিপরীত। তাহলে এখন এদের মধ্যবর্তী কোণের মান কত? নিশ্চয়ই আমি চোখ বুঝে বলে দিতে পারি 180 ডিগ্রি। তাহলে বল এবং সরণ যখন একই সরল রেখায় কিন্তু বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তখন মধ্যবর্তী কোণের মান কত হয়? 180 ডিগ্রি হয়। আর 180 ডিগ্রি হলে তখন কাজের মানটা কি পাবো? আমরা সর্বনিম্ন পাবো, তাই না? ওকে, তাহলে এখন যদি প্রশ্ন হয় যে বল এবং সরণের দিক পরস্পর যদি বিপরীত হয় তখন কাজের মানটা কি হবে? সর্বোচ্চ, সর্বনিম্ন, শূন্য, কোনোটিই নয়। তাহলে এই প্রশ্নের কি অ্যান্সার কি হবে? অ্যান্সারটা কি হবে বলো তো? সর্বনিম্ন কাজ। ইয়েস, ভেরি গুড, সর্বনিম্ন কাজ। ওকে, এবার মোটামুটি শূন্য কাজ সম্পর্কে সবার আইডিয়া আছে, সো এটা আমি না বললেও চলবে, কারণ তোমরা সবাই জানো থিটা এর মান 90 ডিগ্রি হলে কস থিটা এর ভ্যালু কত হয়ে যায়? 0 হয়ে যায়। তার মানে বল এবং সরণ যদি পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হয়, বল এবং সরণ যদি পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হয় তখন থিটা এর মান কত ডিগ্রি? 90 ডিগ্রি, এবং কাজের মান কত? 0। সো এটা সবাই জানো। তাহলে কাজ কখন শূন্য হবে? কাজ তখনই শূন্য হবে যখন প্রকৃত বল এবং মধ্যবর্তী সরণ কি হয়? এই মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, অথবা বল এবং সরণ পরস্পর যদি লম্বভাবে ক্রিয়াশীল হয়, বল এবং সরণ যদি পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হয় তখন কাজের মান কত? 0 ডিগ্রি, 0। ওকে, আচ্ছা, তো এই গেল, ঠিক আছে। এখন কাজের একক কি? কাজ দেখো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এফ মানে নিউটন, তাহলে বলের একক বসাইলাম নিউটন, আর এস দ্বারা বোঝাচ্ছে সরণ, তাহলে সরণের একক হচ্ছে মিটার। তাহলে কাজের একক হচ্ছে নিউটন মিটার। কাজের এককটা কি? নিউটন মিটার। এখন এই নিউটন মিটারকে আমরা ভালোবেসে বলি জুল। ভালোবেসে কী বলি? জুল বলি। তাহলে 1 নিউটন মিটার সমান সমান 1 জুল। ওকে, 1 নিউটন মিটার সমান সমান 1 জুল। এটা হচ্ছে কাজের এসআই একক। এটা সবার জানা আছে। এটা কিসের একক? কাজের এসআই একক। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো কাজের আরও কিন্তু একক আছে, সেটা হচ্ছে সিজিএস একক আছে। কাজের কি আছে? সিজিএস একক আছে। কারো কি জানা আছে কাজের সিজিএস একক কোনটা? কাজের সিজিএস একক কোনটা কারো কি জানা আছে?
জানলে একটু বলো তো কাজের সিজিএস একক কোনটা হবে? আর্গ, ইয়েস, ভেরি গুড। কাজের সিজিএস হচ্ছে আর্গ, ইআরজি, আর্গ। এখন এই জুল এবং আর্গের ভিতরে একটা সম্পর্ক আছে, জুল এবং আর্গের ভিতরে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে তোমার 1 জুল সমান সমান 10⁻7 আর্গ। 1 জুল সমান সমান 10⁻7 আর্গ। আবার এভাবেও বলা যায় 1 আর্গ সমান সমান 10⁻⁻7 জুল। ওকে, তো এই সম্পর্ক থেকেও কিন্তু ইতিপূর্বে এমসিকিউ চলে আসছে, তো এটা সবাই জানো, ঠিক আছে? এটা সবাই জানো। অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায়, হ্যাঁ, পড়লেই পারা যাবে। তো আপাতত আমরা একদম বেসিক লেভেলের জিনিসগুলো দেখতেছি, এই জন্য অনেক সহজ মনে হচ্ছে। একটু পরে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, এইগুলো বলের এককগুলো চলে গেল। আচ্ছা, তো সরি, বলেন না, কাজের এককগুলো চলে গেল। এখন খেয়াল করো ভালো করে, কাজের মাত্রা, এটা খুব খুব ইম্পর্টেন্ট। কাজের মাত্রা, আশা করি সবার এটা জানা আছে, কাজের মাত্রা, ঠিক আছে? কাজের মাত্রা, বলের মাত্রা, শক্তির মাত্রা, ক্ষমতার মাত্রা, এই কয়টা মাত্রা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কী কী বললাম? কাজ, ক্ষমতা, শক্তি, বল। এর ভিতরে আমরা সবাই জানি যে কাজ এবং শক্তি একই জিনিস। কাজ এবং শক্তি মোটামুটি সবই একই জিনিস, ঠিক আছে? তাহলে কাজের যা একক, শক্তিরও তাই একক। কাজের যা মাত্রা, শক্তিরও তাই একই মাত্রা। তো কাজের মাত্রাটা কি আমরা সবাই জানি, ঠিক আছে? সবারই কম বেশি মোটামুটি মুখস্থ আছে, সো এটা আমি আর নতুন করে বলতে গেলাম না। হ্যাঁ, আমরা আসল পড়াশোনাতে চলে যাই। এবার আমরা এই যে W=F সংক্রান্ত ম্যাথগুলো দেখবো, ঠিক আছে? তাহলে লেখো সবাই খাতায়, W=F.S সংক্রান্ত ম্যাথ, এটাই পরীক্ষায় বেশি আসে। W=F সংক্রান্ত ম্যাথ, এটাই পরীক্ষায় বেশি আসে। ওকে, সবাই খাতায় লিখে রাখো W=F সংক্রান্ত ম্যাথ। আচ্ছা, কোনো কণার উপর প্রযুক্ত বল F=3I + 4J হলে 4J এবং সরণ 4K হলে কাজ কত বা কৃতকাজ কত? ওকে, তো খেয়াল করো, কোনো কণার উপরে প্রযুক্ত বল এত এবং সরণ হচ্ছে গিয়া 4K। ওকে, তাহলে কৃতকাজ কত? তো দেখো আমাদের এখানে কিন্তু ভেক্টর রূপ দেওয়া আছে। কি দেওয়া আছে? ভেক্টর রূপে দেওয়া আছে। ক্লিয়ারলি দেখো, আমাদের এখানে বল এবং সরণের ভ্যালুটা কি রূপে দেওয়া আছে? ভেক্টর রূপে দেওয়া আছে। তাহলে আমাদের এখন W=F.S, সরাসরি এই সূত্র অ্যাপ্লাই করবো। সরাসরি কোন সূত্র অ্যাপ্লাই করবো? এই সূত্র। তাহলে এখন এফ এর ভ্যালু কত দেখো তো? 3I + 4J। তাহলে 3I + 4J লিখলাম, প্লাস 4J ডট এস এর ভ্যালু কত? 4K। তাহলে লিখলাম আমি 4K। তাহলে এখন গুণ করি, দেখো তো এটা যদি গুণ করা হয় তাহলে কত আসতে পারে? 0 আসবে, কারণ দেখো 3I এবং 4K গুণ করা সম্ভব না। তাহলে লিখবো কত? 0। 4J এবং 4K গুণ করা সম্ভব না। আর গুণ করা যে একেবারে সম্ভব না তা না, গুণ করা সম্ভব। গুণ করলে পরে 0 আসে, ঠিক আছে? গুণ করলে পরে 0 আসে। কীভাবে 0 আসে সেটা একটু দেখাই দিই। দেখো, মনে করো যে তোমার 3I.4K। ওকে, তাহলে দেখো সূত্রটা কি? এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে সূত্র হচ্ছে AB cos θ, তাই না? সূত্রটা হচ্ছে AB cos θ, তাই না? তাহলে এর ভ্যালু হচ্ছে তোমার 3, দিলাম আমি 3। বি এর ভ্যালু হচ্ছে 4, তাহলে আমি দিলাম 4 cos। দেখো তো I এবং K এর মধ্যবর্তী কোণ কত? দেখো, চিন্তা করে দেখো, এটা হচ্ছে তোমার I, এটা হচ্ছে J, এটা হচ্ছে K। তাহলে প্রত্যেকটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে নিশ্চয়ই। তাহলে I এবং K এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি লিখলাম। cos 90 ডিগ্রির ভ্যালু কত? 0। তাহলে গুণ করলে কত আসে? আলটিমেটলি 0 আসে। সো আলটিমেটলি এখানে কাজের ভ্যালুটা কত? 0। ওকে, তো এই টাইপের কোশ্চেনও কিন্তু আসে, ঠিক আছে? ক্লিয়ার? এই গেল একটা প্রশ্ন, এই গেল একটা টাইপ, ঠিক আছে? আচ্ছা,
এই ফিজিক্স বিচিত্রা আছে তোর কাছে? একটু ফিজিক্স বিচিত্রাটা আছে কিনা? ফিজিক্স বিচিত্রা ম্যাথগুলো খুব সুন্দর করে টাইপ ওয়াইজ দেওয়া আছে। ওকে, আচ্ছা, এবার পরের কোশ্চেন লেখো, একটি বস্তুতে 10 নিউটন বল প্রয়োগ করা হলো বা বল প্রয়োগের ফলে অনুভূমিকের সঙ্গে, খেয়াল করো, অনুভূমিকের সঙ্গে বা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 2 মিটার সরণ ঘটে। 2 মিটার, তাহলে কৃত কাজ কত? তাহলে কৃত কাজ কত? তাহলে একটা বস্তুতে আমরা কি করলাম? ক্লাস আটকে যায় না, ক্লাস তো আটকে যাওয়ার কথা না, ঠিক আছে? খেয়াল করো, একটা বস্তুতে 10 নিউটন বল প্রয়োগের ফলে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি করে 2 মিটার সরণ করে, তাহলে কৃত কাজ কত? তো খেয়াল করো, হুট করেই অ্যান্সার করা যাবে না, একটু অ্যান্সার করার সময় বুঝে শুনে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, আমরা একটু চিত্রটা আঁকানোর চেষ্টা করি। মনে করি যে আমাদের এইটা হচ্ছে বস্তু, বস্তু তাহলে এই ভূমিতে আছে, তাহলে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করলাম, এই যে এভাবে বল প্রয়োগ করলাম, এদিক থেকে বল প্রয়োগের ফলে অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি কোণে যায়? 60 ডিগ্রি কোণে যায়। তাহলে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ, এই যে, তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, তাই না? ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সেই 60 ডিগ্রি কোণ। তাহলে এখন দেখো তো এইটুকু কত মিটার? মনে করতেছি এইটুকু যাচ্ছে, এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার। কি হয়েছে মানে তো খেয়াল করো, তাহলে 60 ডিগ্রি কোণটা হচ্ছে এই, তাহলে 60 ডিগ্রির সঙ্গে এই যে 2 মিটার চলে গেছে। তাহলে আমরা যে এই যে থেটাটা পড়ি না, থেটা মনে রাখবো, আমরা যে সূত্রে পড়ি না, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা পড়ি না, এই কস থিটা মনে রাখবো সবসময় অনুভূমিকের সঙ্গে। কার সঙ্গে? অনুভূমিকের সঙ্গে থেটা, মানে অনুভূমিকের সঙ্গে থেটাটা। ওকে, তাহলে দেখো আলটিমেটলি আমাদের তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা, তাহলে এফ এর ভ্যালু হচ্ছে 10, এস এর ভ্যালু হচ্ছে তোমার 2 কস 60 ডিগ্রি। এখন খেয়াল করো, কস 60 ডিগ্রির ভ্যালু কত? কস 60 ডিগ্রির ভ্যালু কত? 1/2 না, হাফ না কস 60 ডিগ্রির ভ্যালু? তাহলে কাটাকাটি করলে কত আসে? 10, তাহলে 10 জুল। ওকে, ক্লিয়ার? একজনে কমেন্ট করছো 10√3, সাইন কেন আসবে ভাইয়া? সাইন আসবে না তো, সাইন কেন আসবে ভাই? সাইন কেন আসবে? সাইন আসবে না। সাইন কখন আসবে খেয়াল করো, মনে করো এখানে বললো উলম্বের সাথে, খেয়াল করো, বললো মনে করো উলম্বের সাথে, ঠিক আছে? উলম্বের সাথে 60 ডিগ্রি করে 2 মিটার সরণ ঘটে। তাহলে এবার খেয়াল করো ভালো করে, যদি উলম্ব বলতো, ঠিক আছে, তাহলে মনে করো যে এই বস্তুটা আছে, বল প্রয়োগ করছি, এফ পরিমাণ বল প্রয়োগ করছি, ফলে মনে করো যে উলম্ব, এটা হচ্ছে উলম্ব রেখা, তাই না? এইটা হচ্ছে উলম্ব রেখা, উলম্বের সাথে কত কোণ করছে? 60 ডিগ্রি কোণ করে গেছে। 60 ডিগ্রি কোণ করে বস্তুটা এই রেখাতে চলে গেছে। কথাটা বোঝার চেষ্টা করো। তাহলে দেখো তো, এইটা যদি 60 ডিগ্রি হয়, এইটুকু যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইটুকু কত? 30 ডিগ্রি, তাই না? এইটুকু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এবার খেয়াল করো যে এই 30 ডিগ্রিটাকে আমরা এভাবেও লিখতে পারি 90 মাইনাস 60 ডিগ্রি, এভাবেও কিন্তু লিখতে পারি। আর আমাদের এইখানে যে থেটাটা আসতেছে, এই যে থেটাটা আসতেছে, এই থেটা কোন থেটা? ভূমির সঙ্গে যে থেটা থাকবে, কথা বুঝতে পারছো? সোজা বাংলায় বলবো না যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ, আমি এটা বলবো না, বলবো যে ভূমির সঙ্গে যে কোণটা থাকবে, ঠিক আছে? ভূমির সঙ্গে যে কোণটা থাকবে। তো খেয়াল করো, তাহলে এবার ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, সূত্র তো এইটা, তাই না? তাহলে দেখো তো এফ এস কস থিটার ভ্যালু কত? দেখো তো থিটার ভ্যালু কত আসতেছে? 30 ডিগ্রি আসতেছে। তাহলে কস 30 ডিগ্রি, তাহলে এফ এর ভ্যালু হচ্ছে এবার 10, এস এর ভ্যালু হচ্ছে তোমার 2, আর কস 30 ডিগ্রির ভ্যালু কত? কস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। এবার কাটাকাটি করলে আসে 10√3
3, ঠিক আছে। এবার কাটাকাটি করলে আসে 10√3। ভাই এফ এবং এস এর মধ্যবর্তী কোণ হবে না? হ্যাঁ ভাই, এফ এবং এস এর মধ্যবর্তী তো কোণ। দেখো খেয়াল করো, আমি আগের ম্যাথটা ক্লিয়ার করে দিচ্ছি, দুইটা চিত্র আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো দুইটা চিত্র ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা অনেকেই ভুলভাল বলতেছো, ঠিক আছে। দুইটা চিত্র আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে বল, এটা একটা বস্তু, ঠিক আছে। এটা একটা বস্তু, বল প্রয়োগ করছি। এই যে এই রেখাতে আমি বল প্রয়োগ করছি, মনে করো এই রেখাতে আমি কি করছি? বল প্রয়োগ করছি। এখন বললো কি অনুভূমিকের সঙ্গে মনে করো বলটা একটা থেটা কোণে গেছে, বস্তুটা একটা থেটা কোণে গেছে। তাহলে অনুভূমিক মানে কি? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি? ভূমি। তাহলে ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণে গেছে? থেটা কোণে গেছে, এই যে। তাহলে এটা হচ্ছে সেই থেটা, আর এইটা হচ্ছে আমাদের এস। তাহলে কি তো কাজ? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, রাইট? ওকে, আচ্ছা এখন খেয়াল করো যে মূল নিচে কোশ্চেন করছো ভাই এফ এবং এস এর মধ্যবর্তী কোণ হবে কিনা। দেখো তো এই রেখায় বল আছে, এই রেখা আর এই রেখা কি আলাদা কোনো রেখা? এটাই তো আমাদের বলের রেখা, তাই না? তাহলে দেখো তো এই থেটাটা কি এফ এবং এস এর মধ্যবর্তী কোণ না? খেয়াল করো তো, এই যে এই থেটাটা, এটা কি হলো? এফ এবং এস এর মধ্যবর্তী হলো, তাই না? এইখানে বল দেখানো আর এইখানে বল দেখানো তো একই কথা। তো এইটা হচ্ছে অনুভূমিকের সঙ্গে গেলে। এবার যদি উলম্ব আসে, ব্যাপারটা একটু চিন্তা করো, একটু খেয়াল করো। যদি উলম্ব ব্যাপারটা বলে দেয় প্রশ্নে, উলম্ব যদি বলে দেয়, তাহলে বলের সঙ্গে উলম্ব কোণে গেছে। তো মনে করো যে এই রেখায় আছে বল, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার উলম্ব রেখা। তাহলে মনে করো যে থেটা কোণে উলম্বের সঙ্গে গেছে, এখানে বলা আছে উলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ। তাহলে মনে করো এটা হচ্ছে উলম্ব, এই উলম্বের সঙ্গে থেটা কোণে সৃষ্টি হয়েছে, থেটা কোণে এস পরিমাণ সরণ করছে, থেটা কোণে কি পরিমাণ সরণ করছে? এস পরিমাণে সরণ করছে। তাহলে এটা কত? এটা হচ্ছে 90 মাইনাস থেটা, এটা হচ্ছে 90 মাইনাস থেটা। তাহলে দেখো তো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, তাই না? এখন এফ এস কসের মতো থাকলো, থিটা মানে কি দেখো তো, এই থিটা মানে কি? এই যে 90 মাইনাস থিটা না, থিটা মানে কি? 90 মাইনাস থিটা। তাহলে আমি লিখলাম 90 মাইনাস থিটা। তাহলে এখন এখানে 90 ডিগ্রি থাকলে এই কসটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে না? কস চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে, রাইট? তাহলে আলটিমেটলি দেখো তো আসে কি? এফ এস সাইন থিটা। তো কখন তুমি এফ এস সাইন থিটা অ্যাপ্লাই করবে? সরাসরি যখন এখানে বলে দেওয়া থাকবে উলম্বের কথা বলে দেওয়া থাকলে সাইন, আর অনুভূমিকের কথা বলে দেওয়া থাকলে কস। বুঝতে পারছো সবাই? কারো কোনো প্রবলেম আছে বুঝতে? আই হোপ বুঝতে পারছো, ঠিক আছে। হ্যাঁ রিফাত, এটা অনুভূমিকভাবে আছে ভাইয়া। প্রথমে যে প্রশ্নটা বলছিলাম সেটা ছিল অনুভূমিক, আর দ্বিতীয় প্রশ্নে আমি সেটা উলম্বভাবে দেখাইছি। আই হোপ তোমাদের সঙ্গে ব্যাপারটা ক্লিয়ার। হ্যাঁ ব্যাপারটা ক্লিয়ার, আশা করি এখানে কারো কোনো প্রবলেম নাই। আর এবার আরেকটা ম্যাথ লেখো, এটা মোটামুটি একটু পেঁচানো ম্যাথ, ঠিক আছে, একটু পেঁচানো ম্যাথ। একজন ব্যক্তি ষাট কেজি ভরের একজন ব্যক্তি 20 কেজি ভরের বস্তু নিয়ে 20 কেজি ভরের বস্তু নিয়ে সিঁড়ি 25টি সিঁড়ি বেয়ে উঠল, 25টি সিঁড়ি বেয়ে উঠল। প্রতিটি সিঁড়ির উচ্চতা 10 সেন্টিমিটার এবং সিঁড়িটি ভূমির সঙ্গে বা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আছে। কৃত কাজ কত? ওকে, এই হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে। প্রশ্নটা একটু খাতায় লেখো। এবার দেখো 60 কেজি ভরের একটা বস্তু, মানে একজন ব্যক্তি 20 কেজি ভরের একটা বস্তু নিয়ে 25টা সিঁড়ি বেয়ে উঠতেছে। প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা 10 সেন্টিমিটার। তাহলে সিঁড়িটি ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে আছে, কৃত কাজ কত? তো আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে চিত্র আঁকানো। এইখানে যে গল্পটা বলে দেওয়া আছে সেই গল্প অনুসারে একটা ছবি আঁকা। তো
তো আমরা ফার্স্টে কী করবো, ছবিটা আঁকবো গল্প অনুসারে, ঠিক আছে? তাহলে গল্প অনুসারে যদি আমি ছবিটা আঁকি, দেখো যে একটা সিঁড়ি এরকম আছে, এই যে খেয়াল করো, এই একটা সিঁড়ি এইখানে, এই যে একটা সিঁড়ি, খুব সুন্দর একটা সিঁড়ি। তো এই সিঁড়িটা বেয়ে একজন ব্যক্তি উঠতেছে, এই যে একজন ব্যক্তি, ঠিক আছে, একজন ব্যক্তি উঠতেছে। এনার মাথায় আবার একটা বস্তু আছে, এই যে বস্তু, এনার মাথায় একটা বস্তু আছে। এই বস্তুর ভর হচ্ছে 20 কেজি এবং ওই ব্যক্তির ভর হচ্ছে 60 কেজি। ব্যক্তির ভর হচ্ছে কত? 60 কেজি। আচ্ছা, সিঁড়িটা ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণে আছে? দেখো তো, ভূমির সঙ্গে আছে 30 ডিগ্রি কোণে আছে, ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে আছে। আচ্ছা, এখন এইটা এখানে আমি একটা রেখা টানলাম, জাস্ট একটা রেখা টানলাম, বিকজ দেখো তো, তাহলে এখানে আমাদের একটা ত্রিভুজের মতো হচ্ছে না, সমকোণী ত্রিভুজের মতো হচ্ছে না? হ্যাঁ, সমকোণী ত্রিভুজের মতো হচ্ছে। তো যখন আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারবো, তখন এই টাইপের ম্যাথ খুবই সিম্পলি, খুবই ইজিলি করা যাবে, ঠিক আছে? ভাই লাইটটা অফ করেন, লাইটটা অফ করলে তো আমারে কালো দেখাবে, আমারে কালো দেখালে তো কোনো মেয়ে আমার চয়েস করবে না, তখন তো আমার জন্য সমস্যা হয়ে যাবে। ওকে, দেখো এবার, তো এটা হচ্ছে আমাদের এই প্রশ্ন অনুসারে চিত্র, ঠিক আছে? তো আমরা ফার্স্ট অফ অল এই সিঁড়ির চিত্রটা আঁকার, মানে সিঁড়ির উচ্চতা বের করার আগে বা সিঁড়ির দৈর্ঘ্যটা বের করার আগে আমরা একটু হিসাব নিকাশ করে নিই। দেখো, আমরা আরেকটা চিত্র আঁকি। দেখো, মনে করো যে এখানে একটা বল ছিল, হ্যাঁ, এই বলটাকে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করছি। এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে বলটা মনে করো এতখানি স্মরণ করছে, বলটা স্মরণ কতখানি করছে? এই যে এতটুকু, আর এখানকার কোণ হচ্ছে থেটা। তো এই যে এই ক্ষেত্র, এইখানে এই টাইপের যখন ম্যাথ করতাম, ম্যাথ করলে আমরা আলটিমেটলি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা অ্যাপ্লাই করতাম, ঠিক আছে? আলটিমেটলি কী অ্যাপ্লাই করতাম? এফ এস কস থেটা। বাট এইখানে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা অ্যাপ্লাই করলে জিনিসটা একটু পেঁচানো হয়ে যাবে, ঠিক আছে? এখানে কি অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝতে হবে। দেখো, এইখানে এই ব্যক্তি যখন উঠতেছে, হ্যাঁ, এই যে এই ব্যক্তি 60 কেজি ভরের একজন, এই যে সুন্দর একজন ব্যক্তি 60 কেজি ভরের, ঠিক আছে? এই যে তার মাথা, এই হচ্ছে তার হাত, এই তার হাত, এই তার হচ্ছে ঠ্যাং, ঠিক আছে, বগা বগা ঠ্যাং। তো এই ঠ্যাং দিয়ে যখন এই ব্যক্তি উঠতেছে, তো এই ব্যক্তি কোন দিকে বল প্রয়োগ করতেছে? একটু চিন্তা করো তো, কোন দিকে বল প্রয়োগ করতেছে? নিচের দিকে বল প্রয়োগ করতেছে, তাই না? নিশ্চয়ই নিচের দিকে বল প্রয়োগ করতেছে। তাহলে আমাদের এবার দেখো তো, ব্যক্তি বল প্রয়োগ করতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে এবার আমাদের যে কৃত কাজটা হবে, সেই কৃত কাজটা হবে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? অভিকর্ষীয় বলের বিরুদ্ধে। কৃত কাজটা কী হবে? অভিকর্ষীয় বলের বিরুদ্ধে। আর এই জন্য আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। ডাব্লিউ ইকুয়াল টু কোনটা অ্যাপ্লাই করবো? এম জি এইচ। ওকে, সরাসরি কোনটা অ্যাপ্লাই করবো? ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। খেয়াল করো। আচ্ছা, তো এখন এম কত? এম হচ্ছে ভর। তাহলে এই ব্যক্তির ভর হচ্ছে তোমার 60 কেজি, আর মাথায় আছে 20 কেজির একটা বস্তা। তাহলে 60 এবং 20 যোগ করলে কত আসে? 80 কেজি, তাই না? তাহলে 80 কেজি আছে টোটাল। তাহলে এম এর ভ্যালু আমরা পেয়ে গেছি। জি এর ভ্যালু মোটামুটি আমরা ধরে নিচ্ছি 10। জি এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এইচ কোনটা? এইচ মানে কি? এইচ মানে হচ্ছে উচ্চতা। এখন এইচ কোনটা? এইটা নাকি এইটা? এইচ কোনটা? মনে করো এই এবি নাকি এসি? তোমরা একটু বলো তো, এইচ কোনটা হবে? এবি হবে নাকি এসি হবে? এবি হবে নাকি এসি হবে? ভাই মেয়েরা কালো সাদা দেখে না ভাইয়া, ভাবি তো আছেই, ভাবি জানলে খবর আছে, সমস্যা নাই। ইসলামে 4 বিয়া ফরজ, সরি সুন্নাত, ইসলামে 4 বিয়া সুন্নাত। তোমার ভাবি সহ আরও 3টা মেয়েরে আমি বিয়া করতে পারবো, কোনো সমস্যা নাই, আমার জন্য রাস্তা খোলা আছে। ইয়েস, এসি, এসি, ইয়েস ইয়েস ইয়েস, এসি। হ্যাঁ, তাহলে এইচটা হচ্ছে এসি। এখন এই এসিটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন আমরা এসিটা যদি বের করতে যাই, হ্যাঁ, এবি যারা লিখছো এবি হবে না, এসি হবে। হ্যাঁ, এসি, এইচ হচ্ছে এসি। এই এবিটা হচ্ছে তোমার সিঁড়ির দৈর্ঘ্য। এই এবি যেটা আছে এটা হচ্ছে সিঁড়ির দৈর্ঘ্য, কথাটা বুঝো। এবি হচ্ছে তোমার সিঁড়ির দৈর্ঘ্য। এখন কথা হচ্ছে সিঁড়ির দৈর্ঘ্য। তাহলে এইটাই কি সরণ? এইটাই কি সরণ? না, এটা কিন্তু সরণ না। যেহেতু আমাদের এই ব্যক্তি উপরের দিকে উঠতেছে, উপরের দিকে ওঠার সময় সে বল প্রয়োগ করতেছে নিচের দিকে, দ্যাট মিনস অভিকর্ষীয় বলের বিরুদ্ধে সে কাজ করতেছে, তখন আমাদের যে সরণটা হবে সেটা হবে এরকম লম্ব সরণ, ঠিক আছে? সেটা হবে কি? আমাদের এই যে লম্ব সরণটা হবে। আশা করি এটুকু বুঝাতে পারছি। যখনই অভিকর্ষীয় বল চলে আসবে তখন সরণটা আমাদের হবে কি? লম্বটাই হবে আমাদের সরণ, ঠিক আছে? মাঝে মাঝে অ্যানোড হওয়া লাগে, বুঝছো মিয়া? মাঝে মাঝে অ্যানোড না হলে জীবনটা অনেক বেদনাদায়ক হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা,
তো এখন আমরা এই এসিটা কিভাবে বের করব? এই এসি বের করার জন্য আমরা ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? এসিটা বের করার জন্য আমরা কি করব? ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করব। তো খেয়াল করো যে ফার্স্ট অফ অল আমাদেরকে এবি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। তো এবি এর দৈর্ঘ্য তো দেওয়া আছে 25টা সিঁড়ি, তাই না? কয়টা সিঁড়ি আছে এখানে? 25টা সিঁড়ি আছে। প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা কত? 10 সেন্টিমিটার, তাই না? তাহলে 25 গুণ 10 কত হয়? 250 সেন্টিমিটার। আচ্ছা, আমাদের কিসে নিতে হবে? মিটারে নিতে হবে। তাহলে মিটারে যদি নিতে যাই তাহলে 100 দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ করলে 25/10, দ্যাট মিনস 2.5 মিটার। 2.5 মিটার। তাহলে এই যে এবি, এই এবি এর দৈর্ঘ্য কত? 2.5 মিটার। এবি এর দৈর্ঘ্য কত? 2.5 মিটার। তাহলে এসি এর ভ্যালুটা কত আমরা এখন কিন্তু ইজিলি বের করতে পারবো। তাহলে আমরা এখন এখানে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করি। ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করলে আমরা জানি কি? দেখো তো, আমরা জানি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? এসি। অতিভুজ কত? এবি। তাহলে দিলাম আমি এবি। আমাদের বের করতে হবে কি? নিশ্চয়ই এসি বের করতে হবে, তাই না? তাহলে এসি ইকুয়াল টু এবি সাইন থিটা। আচ্ছা, এবি এর ভ্যালু কত দেখো তো? এবি এর ভ্যালু কত পাইছি? 2.5 মিটার পাইছি। তাহলে বসাই আমি 2.5 সাইন থিটা। থিটা এর ভ্যালু কত? 30 ডিগ্রি। তাহলে বসাইলাম আমি 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ। তাহলে 2.5 ইন্টু হাফ, হাফ করলে কত আসে দেখো তো? 1.25 মিটার। তাহলে আসলে এই যে ব্যক্তি ছিল, এই ব্যক্তি অ্যাকচুয়ালি 1.25 মিটার উচ্চতা অতিক্রম করতেছে। অ্যাকচুয়ালি কত? 1.25 মিটার অতিক্রম করতেছে। তাহলে এটা হচ্ছে তার অ্যাকচুয়াল সরণ, এটা হচ্ছে তার প্রকৃত সরণ। তাহলে এবার আমরা যদি ডাব্লিউ ইকুয়াল টু এমজিএস অ্যাপ্লাই করি, খেয়াল করো, ডাব্লিউ ইকুয়াল টু এমজিএস অ্যাপ্লাই করি, এম এর ভ্যালু হচ্ছে আমার 80 কেজি, জি এর ভ্যালু হচ্ছে 10, আর এইচ এর ভ্যালু 1.25। তাহলে আলটিমেটলি আসতেছে কত দেখো তো? 80টাকে এই দেখো, এই গুণটা কিভাবে করবা? মুখে মুখে গুণ কিভাবে করবা? 80টাকে আমরা লিখবো 8, আর এই 10টাকে লিখবো আমরা 1। তাহলে এখানে আমি কত লিখতে পারি? 100 লিখতে পারি না? কিভাবে 100 হয় দেখো তো? 80 থেকে আমি 10 বাদ রাখছি, তাহলে সেই 10, আর এই 10 থেকে আমি 10 বাদ রাখছি, 100। 1.25, তাহলে 8 গুণ 1 8। 100 আর 1.25 গুণ করলে কত হয়? 125। 125 আর 8 গুণ করলে কত হয়? একটু চিন্তা করো তো। 125 আর 8 গুণ করলে কত হয়? সিম্পলি চিন্তা করো। 1000 না? 1000 হয় না? পাগল, গাধা, বলদ, 1000 জুল। 8 আর 125 গুণ করলে কত হয়? 1000 হয়। আমার দিকে নজর তো রাখে, কিন্তু তারপরও তো নজর মাঝে মাঝে এড়াই যাইতে হয়। এই বুঝতে পারছো তোমরা? বুঝতে পেরেছো বাচ্চারা? ওকে, ভেরি গুড। আই হোপ বুঝতে পারছো। আর ক্যালকুলেশনটা কি বুঝতে পারছো তোমরা? ক্যালকুলেশনটা কি বুঝতে পারছো? গুড। অঙ্কের কনসেপ্ট বুঝতে পারছো? কনসেপ্ট না বুঝতে পারলে আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। না বুঝতে পারলে আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এবার আমরা আরেকটা ম্যাথ করি, ঠিক আছে? আমরা আরেকটা ম্যাথ করি, দেখি আমি একটু কোনো কঠিন ম্যাথ পাই কিনা, ঠিক আছে? আমরা একটু কঠিন ম্যাথের দিকে আগানোর চেষ্টা করি। আচ্ছা, আরেকবার সবাই বোঝা হয়ে গেছে যখন, তখন তুমি আরেকবার বলতেছো। হ্যাঁ, রুটিন দেওয়া হয়েছে, রুটিনে অলরেডি গ্রুপে দেওয়া হয়েছে, ঠিক আছে? রুটিন অনুসারে পরীক্ষাও হয়ে গেছে, সো রিল্যাক্স থাকতে পারো। আচ্ছা, আচ্ছা, ওকে, একটা কোশ্চেন লেখো, এটা রাবির একটা কোশ্চেন। এফ বল প্রয়োগে
এফ বল প্রয়োগে একটি ট্রেন এস দূরত্বে থামে, একটি ট্রেন এস দূরত্বে থামে, একটি ট্রেন এস দূরত্বে থামে যদি আদিবেগ দ্বিগুণ করা হয়, যদি আদিবেগ দ্বিগুণ করা হয় তাহলে কোন দূরত্বে ট্রেনটি থামবে, কোন দূরত্বে ট্রেনটি থামবে। আচ্ছা দেখো ম্যাথটা একদম সিম্পল একটা ম্যাথ, বাট কনসেপ্ট জানা লাগবে, তোমাকে হিউজ পরিমাণে কনসেপ্ট জানা লাগবে, ঠিক আছে। রাবির কোশ্চেনগুলো এরকমই হয় যে সিম্পল জিনিস দিয়ে দেয়, বাট কনসেপ্টগুলো না জানলে পরে তুমি দেখা যাবে যে সিম্পল প্রশ্নের উত্তর করতে পারবে না। তো একটা এফ পরিমাণ বল প্রয়োগ করছি, ট্রেন এস দূরত্বে থামতেছে, যদি আদিবেগ দ্বিগুণ করা হয় তাহলে কোন দূরত্বে ট্রেনটি থামবে। কেউ কি বলতে পারবা? আমি অপশন দিয়ে দিচ্ছি, দেখো এস, 2s, 4s, 8s। অ্যান্সারটা কি হবে কেউ কি বলতে পারবা? এ বি সি ডি, অ্যান্সারটা কি হবে? আচ্ছা জি এর মান আমি ধরে নিছি, ঠিক আছে, আমি জি এর মান ধরে নিছি 10, ওকে। আচ্ছা 4s, ভেরি গুড, জস 4s, তাহলে তো মোটামুটি সবার জানা আছে তাহলে জিনিসটা, তাই না? জানা আছে না? আচ্ছা কিভাবে হলো সেটা একটু দেখো। আমাদের এখন কাজ শক্তি রূপান্তরের জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। কাজ শক্তি রূপান্তর অ্যাপ্লাই করলে এই জিনিসটা বের করা যায়, আবার অন্যভাবেও বের করা যায়। তো কাজ শক্তি রূপান্তর মানে কি? কৃত কাজ ডাব্লু ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তনের সমান। কৃত কাজ ডাব্লু ইকুয়াল টু কি? গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে ডাব্লু মানে হচ্ছে তোমার এফ এস, আর ইকে মানে কি? হাফ এম ভি স্কোয়ার, মানে ডেল্টা ইকে মানে কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমি এখান থেকে আলটিমেটলি বলতে পারি এফ সমানুপাতিক ভি স্কোয়ার, এফ সমানুপাতিক ভি স্কোয়ার, বা সরি আমি এভাবে বলতে পারি এস সমানুপাতিক কি? ভি স্কোয়ার, এটাও বলা যায় এস সমানুপাতিক ভি স্কোয়ার। তাহলে এস কত গুণ করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে। তাহলে এস দ্বিগুণ যদি করা হয় তাহলে ভি এর পরিবর্তে 2 স্কোয়ার করলাম, তাহলে এস সমানুপাতিক 4 আসতেছে, অর্থাৎ 4 গুণ হবে আগের চেয়ে, ঠিক আছে, 4 গুণ হবে, ওকে। ভেরি গুড, যাক তাহলে তোমরা পেরে গেছো, গুড গুড গুড, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। যাই হোক আমার ছেলে মেয়েগুলো যদি রাবিতে চান্স পায় আমি খুব খুশি হব। তোমরা রাবির কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবা, রাবির কোশ্চেনগুলো অবশ্যই সলভ করতে শুরু করবা। আচ্ছা ওকে, এবার জাহাঙ্গীরনগরের একটা কোশ্চেন আমি সলভ করি। জাহাঙ্গীরনগরের একটা কোশ্চেন সলভ করলে তাহলে এই মোটামুটি কাজ ক্ষমতা মানে কাজ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এর বাইরে থেকে আসলে এই যা পড়াচ্ছে এর বাইরে থেকে আর আসবে না। কোশ্চেন হচ্ছে তোমার এরকম যে 50 কেজি ভরের একটি বোমা, 50 কেজি ভরের একটি বোমা ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উচ্চতায়, 1 কিলোমিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ওকে। 50 কেজি ভরের একটি বোমা ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উচ্চতায় অবস্থিত একটা বিমান থেকে ফেলে দেওয়া হয়েছে, যদিও বিমানটা আমি লিখি নাই, ফেলে দেওয়া হলো। তো ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে কৃত কাজ কত? কৃত কাজ কত? দ্য কোশ্চেন ইজ হিয়ার যে 50 কেজি ভরের একটা বোমা আমি ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উচ্চতা থেকে একটা বিমান থেকে ফেলে দিছি, যদিও আমি বিমান কথা লিখি নাই। তাহলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে তোমার কৃত কাজ কত? কৃত কাজ কত? তো এখানেও কাজ শক্তির যে রূপান্তরের ব্যাপারটা সেটাই কাজ করে, ঠিক আছে। তো
আমরা একটু চিত্রটা যদি আঁকানোর চেষ্টা করি, মনে করো যে একটা বিমান আছে, ঠিক আছে, একটা বিমান, এটা একটা ফাইটার বিমান। এই যে সেই বিমান, আমি তো আবার অস্থির বিমান আঁকাই, ঠিক আছে। মনে করো এই ফাইটার বিমানে আমি আসছি, ঠিক আছে। এবার মনে করো যে একটা ছেলে মেয়ে এখানে পড়ছে, পড়ার পরে সে চান্স পায় না, এবার তার বাড়িতে আমি বোমাটা ফালাবো। হ্যাঁ, তো তার বাড়ি হচ্ছে, মনে করো যে এইখানে আছে তার বাড়ি। তো ভূপৃষ্ঠ থেকে এই যে 1 কিলোমিটার উচ্চতাতে আসি। তো এখন আমি যদি বোমাটা ফালাই, এই যে এটা হচ্ছে 1 কিলোমিটার উচ্চতা, তাহলে বোমাটা গিয়ে এভাবে পড়বে, বোমাটা গিয়ে ঠিক এভাবে পড়বে। তাহলে এই বোমাটা কতখানি দূরত্ব অতিক্রম করতেছে? 1 কিলোমিটার উচ্চতা অতিক্রম করতেছে। তাহলে এটা তার হচ্ছে স্মরণ কত? তার স্মরণ। তাহলে এস ইকুয়ালটা আমি বলে দিতে পারি সরাসরি 1 কিলোমিটার বা এইচ, এস অথবা এইচ যেটাই বলি না কেন সেটা কত? 1 কিলোমিটার বা 1000 মিটার। 1 কিলোমিটার বা 1000 মিটার। ক্লিয়ার এটুকু? এবার খেয়াল করো যে এইখানে এই যে বোমাটা ছিল, মনে করো এইখানে এই যে বোমাটা ছিল, এই বোমাটার কি আছে? একটা বিভব শক্তি আছে না? তাহলে বোমাটার বিভব শক্তি কত? ইপি ইকুয়াল টু mgh। তাহলে এই অবস্থায় বোমার গতিশক্তি কত? দেখো কথাটা চিন্তা করো, এই অবস্থায় বোমাটার বিভব শক্তি হচ্ছে mgh। বোমাটা কিন্তু এখন আমি ছুঁড়ে মারিনি, তাহলে বোমাটার গতিশক্তি কত? ইকে ইকুয়াল টু 0 না? মানে বিমানের সাপেক্ষে কিন্তু বোমা স্থির, আমরা সেই সাপেক্ষে বলতেছি বোমার গতিশক্তি কত? 0। তাহলে আলটিমেটলি এই বোমা টোটাল এনার্জি কত? ই ইকুয়াল টু কত আসতেছে? mgh। ই ইকুয়াল টু কত? mgh। বোমাটা যখন এইখান থেকে ভূপৃষ্ঠে পড়তেছে, বোমাটা যখন ভূপৃষ্ঠে পড়তেছে তখন এটার ইপি ইকুয়াল টু কত? তখন এটার ইপি ইকুয়াল টু 0 এবং ইকে ইকুয়াল টু ম্যাক্সিমাম হাফ mvh স্কোয়ার। ইকে ইকুয়াল টু হাফ mvh স্কোয়ার। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে দেখো এইখানে ইপি ইকুয়াল টু mgh আর এইখানে ইকে ইকুয়াল টু হাফ mvh স্কোয়ার, এই দুজনের ভ্যালু কিন্তু সেম। এই দুজনের ভ্যালু কিন্তু সেম। এই দুজনের ভ্যালু যদি সেম হয় তাহলে আমি বলতে পারি কিছু কাজ ই ইকুয়াল টু ইপি ইকুয়াল টু mgh। কিছু কাজ ই ইকুয়াল টু ইপি ইকুয়াল টু mgh। অর্থাৎ যখন আমরা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো কিছু ফেলে দেব, তখন সেটা কি অভিকর্ষীয় বলের সাহায্যে কাজ হচ্ছে, আর অভিকর্ষীয় বলের সাহায্যে কাজ বা অভিকর্ষীয় বলের বিরুদ্ধে কাজ যেটাই হোক না কেন, তখন ডাব্লিউ ইকুয়াল টু কি আসবে? আলটিমেটলি mgh। এখন এখানে জি এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি এর ভ্যালু আমরা 10 ধরে নিচ্ছি। তাহলে দেখো তো আলটিমেটলি আমাদের সূত্র অনুসারে দেখো তো এম এর ভ্যালু কত? 50 কেজি। তাহলে বসাইলাম আমি 50। জি এর ভ্যালু কত? 10। আর এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু কত? 1000 না? 1000 মিটার, তাই না? তাহলে এইচ এর ভ্যালু যদি 1000 বসাই তাহলে বাকিটা তোমরা পারবা না? পারবা না? জিরোটা না, ঠিক আছে? জিরো না, ঠিক আছে? এখানে জিরো না। যখনই তোমার একটা উচ্চতা থেকে, মুন্নি খেয়াল করো, যখনই তোমার একটা উচ্চতা থেকে কোনো কিছু পড়বে, তখন সরাসরি মনে রাখবা যে সে জিনিসটা কি অভিকর্ষীয় বলের সাহায্যে কৃত কাজ। অভিকর্ষীয় বলের সাহায্যে কাজ হচ্ছে, তখন সরাসরি ডাব্লিউ ইকুয়াল টু ইপি ইকুয়াল টু mgh। ক্লিয়ার? ভাই শুধু আরবির কোশ্চেনগুলোই সলভ করবো নাকি জেইউ ডিইউ কোশ্চেন ব্যাংকও সলভ করা লাগবে? অবশ্যই সলভ করা লাগবে। শোনো, রাবি কিন্তু ঢাকা ভার্সিটিকে অনেক দিক থেকেই ফলো করে, ঠিক আছে? ঢাবি যখন ঘোষণা দিয়েছে আমরা শর্ট সিলেবাসে নেব, ঠিক তার কিছুদিন পরে রাবি ঘোষণা দিচ্ছে। ওকে, আর কেউ ঘোষণা দিক বা না দিক, রাবি ঘোষণা দিয়ে দিচ্ছে। তো রাবি অনেক দিক থেকে ঢাবিকে ফলো করে। সো আই হোপ তোমরা বুঝতে পারছো। আচ্ছা, ওকে, তাহলে আমরা কাজ সংক্রান্ত মোটামুটি বেশ কয়েকটা প্রবলেম দেখলাম। এবার স্প্রিং দ্বারা কৃত কাজ, ঠিক আছে? আমরা মোটামুটি সবাই জানি যে স্প্রিং দ্বারা কৃত কাজ, স্প্রিং দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। সূত্র সবাই মুখস্থ রাখবা। স্প্রিং দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু সমান সমান হাফ কে এক্স স্কোয়ার। ওকে, তো এইটা সংক্রান্ত ম্যাথ আমি করাবো না, কারণ এই সংক্রান্ত ম্যাথ আসলে একদম তোমরা ইজিলি পারবা। কেন ইজিলি পারবা? দেখো তোমার এখানে এই যে কে, এই কেটা হচ্ছে তোমার বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক। কেটাকে আমরা কি বলি? বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক বলি। এক্স হচ্ছে তোমার সরণ। এক্স দ্বারা কি বোঝায়? সরণ বোঝায়। এক্স দ্বারা কি বোঝায়? সরণ বোঝায়। আর
এটা দ্বারা কি বোঝায়, কে দ্বারা কি বোঝায়, বল বা স্প্রিং ধ্রুবক বোঝায়। ওকে, তো এই তো তো এখন মনে করো তোমার প্রশ্নে কে এর ভ্যালু দেওয়া থাকবে, এক্স এর ভ্যালু দেওয়া থাকবে। প্রশ্নে কি দেওয়া থাকবে, কে এর ভ্যালু দেওয়া থাকবে, এক্স এর ভ্যালু দেওয়া থাকবে। তো তুমি কাজ নির্ণয় করতে পারবে না? অবশ্যই পারবা। পারবা কিনা একটু বলো তো তোমরা, পারবা না? প্রশ্নে কে এবং এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, কাজ নির্ণয় করতে হবে, পারবা না? পারবা তো নাকি? ওকে, ওকে, আচ্ছা এবার আরেকটা ম্যাথ আমরা করি, ঠিক আছে? আরেকটা ম্যাথ আমরা করব, সেটা হচ্ছে তোমার আমি কোশ্চেনটা লিখি। এই কোশ্চেনটা হচ্ছে তোমার সাস্টের কোশ্চেন, ঠিক আছে? সাস্ট 18-19-এ আসছে, সাস্ট 18-19। সাস্টের কোশ্চেনও সলভ করবা, কারণ তোমরা কি গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিবা না? গুচ্ছতে তো পরীক্ষা দিবা, তাহলে সাস্টের কোশ্চেন কি সলভ করতে হবে না? অবশ্যই সলভ করতে হবে। ওকে, তো কোশ্চেনটা আমরা লিখি। একটি কণার উপরে প্রযুক্ত বল, তাহলে কণার উপর প্রযুক্ত বল এফ ইকুয়াল, এফটাকে এভাবে দেওয়া আছে ফাংশন অফ এক্স, অর্থাৎ বলটাকে কীভাবে দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 6x² + 2 নিউটন, এবং কণাটি x = 0 মিটার অবস্থানে আছে, অবস্থান থেকে x = 2 মিটার অবস্থানে যাচ্ছে, x = 2 মিটার অবস্থানে সরে গেলে বা যাচ্ছে, সরে গেলে কণাটি দ্বারা কৃত কাজ কত, কণাটি দ্বারা কৃত কাজ কত, কণাটি দ্বারা কৃত কাজ কত। ওকে, তো এই হচ্ছে প্রশ্ন। তো দেখো তোমার এইখানে সরণ দেওয়া আছে কত, x = 0 মিটার থেকে x = 2 মিটার। তো যখন এরকম একটা লিমিট দেওয়া থাকবে সরণের, কথাটা বুঝো, যখন এরকম সরণের লিমিট দেওয়া থাকবে তখন কি করবা? এখন তুমি চিন্তা করতেছো যে দেখো ভাই এখানে তো f দেওয়া আছে, x দেওয়া আছে, তাহলে আমি w = ½ kx² অ্যাপ্লাই করব, ঠিক আছে? w = ½ kx² অ্যাপ্লাই করব, কিন্তু যখন সূত্র অ্যাপ্লাই করতে যাবা তখন মাথায় চুলকাবা যে আমার এখানে তো k এর ভ্যালু দেওয়া নাই, আবার x এর ভ্যালু দেওয়া আছে 2টা, এখন আমি কি করব? ঠিক আছে, এখন আমি কি করব? তখন তোমার মাথায় কাজ করবে না। তো দেখো এই টাইপের যখন দেওয়া থাকবে তখন তোমাকে বুঝে নিতে হবে যেখানে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তো w = f dx, এই সূত্র মোটামুটি সবাই জানো, এবং এই w = f dx এই সূত্র থেকেই কিন্তু w = ½ kx² এর উৎপত্তি। মানে এটা হচ্ছে বাপ, আর এটা হচ্ছে পুত্র, ঠিক আছে? এটা হচ্ছে বাপ, এটা হচ্ছে পুত্র। তাহলে এইটা হচ্ছে বেসিক সূত্র এবং এটা হচ্ছে তোমার মানে আমাদের লব্ধি সূত্র। তো এই বেসিক সূত্র এবার এখানে অ্যাপ্লাই করতে হবে, বেসিক সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো দেখো এইখানে যে ইন্টিগ্রেশন থাকে তোমরা সবাই মোটামুটি জানো যে ইন্টিগ্রেশনের 2টা লিমিট থাকে, একটা হচ্ছে আপার লিমিট, একটা হচ্ছে লোয়ার লিমিট। কি বললাম? ইন্টিগ্রেশনের কয়টা লিমিট থাকে? 2টা লিমিট থাকে, একটা হচ্ছে আপার লিমিট, একটা হচ্ছে লোয়ার লিমিট। তাহলে এইখানে ধরলাম আমরা x1 আর এটা হচ্ছে x2, তাহলে নিচে থাকে কোনটা? লোয়ার লিমিট, আর এখানে থাকে কোনটা? আপার লিমিট। নিচে থাকে কোনটা? লোয়ার লিমিট, আর এখানে থাকে কি? আপার লিমিট। তাহলে আমরা এখন x1 এর ভ্যালু কত? 0, কারণ এটা কি? লোয়ার ভ্যালু, আর এটা কি? আপার ভ্যালু। তাহলে 0 থেকে 2 f dx, ঠিক আছে? এটুকু বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো খেয়াল করো 0 2 f এর ভ্যালু কত? মানে f এর মান দেওয়া আছে কত? 6x² + 2 dx। এবার এটাকে আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। আমরা কি সবাই ইন্টিগ্রেশন পারি মোটামুটি? হ্যাঁ, আমরা কিন্তু মোটামুটি সবাই কম বেশি ইন্টিগ্রেশন পারি। তো এখানে কিন্তু একদম ইন্টিগ্রেশনের যে বেসিক ল আছে, মাদার ল, সেইটা অ্যাপ্লাই করছে। কোন সূত্রটা অ্যাপ্লাই করছে দেখাই, লিখে দিলেই তুমি বুঝতে পারবা ইন্টিগ্রেশনের কোন সূত্র অ্যাপ্লাই করছে। x dx, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ x dx, ঠিক আছে? তো আচ্ছা, তোমরা এখানে x⁴n দাও, ঠিক আছে? x⁴n dx, x⁴n dx। তো এইটার সূত্রটা কি আমাদের জানা আছে?
সূত্র কি আমাদের জানা আছে? হ্যাঁ জানা আছে। কি সূত্রটা হচ্ছে এরকম যে তোমার এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, তাই না? এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি আসে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত? এন প্লাস ওয়ান। তাহলে এবার আমরা দেখো একটু ভাঙাই ভাঙাই করি, কারণ অনেকেই আছে এখানে মেডিকেল কোচিং করা পূর্বে, সো তাদের কাছে হয়তো বুঝতে সমস্যা হতে পারে। তো খেয়াল করো, দেখো এই সিক্স স্কোয়ার ডিএক্স আমরা এটাকে এভাবে লিখতে পারি 2 0 6 স্কোয়ার ডিএক্স, ওকে, প্লাস প্লাস 2dx 2 0 2dx, ঠিক আছে? এই যে যদি আমি এইখানে লিখতে পারি না, এই জন্য আমি নিচে করে লিখছি। এবার খেয়াল করো, এই যে 6 স্কোয়ার ডিএক্স এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি আসে দেখো তো, এই সূত্র ফেলাই যদি, তাহলে 6 এর মতো থাকলো এক্স টু দি পাওয়ার, দেখো এখানে 2 আছে, 2 এর সঙ্গে 1 যোগ করো তাহলে কত হয়? 3, নিচে আসবে 3 প্লাস 2dx। এই 2dx এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসে বলতে পারো? 2dx এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসে দেখো তো? এটা কি একটা তোমার নাম্বার না, কি বলো এটাকে? কনস্ট্যান্ট। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে কত? 0 আসবে, ঠিক আছে? সরাসরি আমি 0 লিখতে পারি। ওকে, সরাসরি কি এটাকে 0 লেখা যাবে? না, সরাসরি 0 লেখা যাবে না, সরি একটু ভুল গেছে। দেখো এই 2টাকে আমাদের বাইরে রাখতে হবে। 2টাকে বাইরে রাখলে দেখো তো কত আসে? এখানে dx আসে না? 2টাকে তো 2 তো ধ্রুবকটাকে আমরা বাইরে রাখবো, তাহলে 2dx। আচ্ছা, তাহলে 6 3 এবং 6 কাটাকাটি গেলে থাকে 2, তাহলে 2x কিউব প্লাস 2 এর মতো থাকলো। dx কে ইন্টিগ্রেশন করলে কত আসে? x আসে। dx কে ইন্টিগ্রেশন করলে কত আসে? x আসে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এখন দেখো এখানে লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট কত? 2। তো লোয়ার লিমিট যেহেতু 0, তো সেহেতু আমাদের লোয়ার লিমিট বসানোর দরকার নাই, আমাদের শুধুমাত্র আপার লিমিট বসাইতে হবে, ঠিক আছে? মানে দেখো এখানে আমরা 0 লিখতাম আর এখানে আমরা 2 লিখতাম। অনেকের হয়তো এখন মনে পড়তেছে যে আমরা ইন্টিগ্রেশন করার পর যখন ভ্যালু বসাইতাম তখন লোয়ার লিমিটটা এখানে লিখতাম, আপার লিমিটটা এখানে লিখতাম। তো দেখো লোয়ার লিমিট যেহেতু 0, তাহলে আমাদের আর নতুন করে 0 কি বসানোর দরকার আছে? নাই। তাহলে আমাদের এখন শুধুমাত্র আপার লিমিট 2 এর ভ্যালুটা বসাবো। তাহলে 2 × 2 কিউব প্লাস 2 × 2, তাহলে দেখো তো 2 এর কিউব করলে কত হয়? 8, 4, তাহলে যোগ করলে আলটিমেটলি আসতেছে কত? 20। তাহলে অ্যান্সারটা হচ্ছে 20 জুল, ঠিক আছে? অ্যান্সারটা হচ্ছে 20 জুল। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? বুঝাইতে পারছি সবাইকে? ওকে, গুড, ভেরি গুড। দেখো আমি কিন্তু গ্রুপে, মানে তোমাদের সুপার পিডিএফ গ্রুপ যেটা আছে, হ্যাঁ, ওই গ্রুপে কিন্তু আমি একটা অলরেডি পিডিএফ ফাইল দিয়ে দিছি, কাজ ক্ষমতা শক্তির অলরেডি একটা পিডিএফ ফাইল দিয়ে দিছি। সেই পিডিএফ ফাইলটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, এবং ওই পিডিএফ ফাইলে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো ভালো করে সলভ করবে, ঠিক আছে? আচ্ছা, এমডি নূর আলম বুঝি নাই, এত পরে কমেন্ট করলে হবে? আমি এখন মুছে দিছি, এখন আবার কিভাবে বুঝাই? আচ্ছা, তারপর আমরা আরেকটা ম্যাথ দেখি, এই সংক্রান্ত আরেকটা ম্যাথ দেখি, তুমি খেয়াল করো তাহলে তুমি আরো ভালো করে বুঝতে পারবা। হ্যাঁ, একটি কণার উপর প্রযুক্ত বল, আমরা আরো একটা ম্যাথ দেখি যাতে আমরা এটা খুব সহজেই বুঝতে পারি। ফাংশন অফ এক্স ইকুয়াল টু 3x কিউব নিউটন, ঠিক আছে? একটি কণার উপর প্রযুক্ত বল ফাংশন অফ এক্স ইকুয়াল টু 3x কিউব নিউটন, এবং সরণ x ইকুয়াল টু 1 মিটার হতে x ইকুয়াল টু 3 মিটার হলে কণাটির মানে কৃতকাজ কত? কণাটির কৃতকাজ কত? খেয়াল করো নূর আলম, ভালো করে খেয়াল করো ভাইয়া, ঠিক আছে? এখান থেকে খেয়াল করো, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবা। সেম টাইপেরই প্রশ্ন, জাস্ট আমি একটু ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি। আগে ছিল x ইকুয়াল টু 0 আর এখন হচ্ছে x ইকুয়াল টু 3। ওকে, তো এবার যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভ্যালু দেওয়া আছে, সরণের দুইটা ভ্যালু দেওয়া আছে এবং 1 মিটার থেকে 3 মিটারে যাচ্ছে,
মানে লোয়ার থেকে আপারের দিকে যাচ্ছে, তখন আমাদেরকে সরাসরি কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স, এই সূত্র আমরা অ্যাপ্লাই করবো যখনই আমরা এই টাইপের ম্যাথ দেখবো। কোন সূত্র অ্যাপ্লাই করবো? ডাব্লিউ ইকুয়াল টু এফ ডিএক্স। আচ্ছা, এখন খেয়াল করো, দেখো এফ ডিএক্স, এখন এফ এর ভ্যালু কত? 3x কিউব, তাহলে বসালাম 3x কিউব ডিএক্স, তাহলে এখন এই 3টাকে আমরা বাইরে নিয়ে আসি। 3টাকে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে x কিউব ডিএক্স, কারণ 3 তো কনস্ট্যান্টকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, তাহলে x কিউব ডিএক্স। আচ্ছা, তো দেখো আমরা সবাই জানি যে ইন্টিগ্রেশনের সময় আমাদের একটা লোয়ার লিমিট থাকবে, একটা আপার লিমিট থাকবে, মানে নিম্ন লিমিট এবং উচ্চতর লিমিট। তাহলে নিম্ন লিমিট কত? 1 মিটার, তাহলে এইখানে আসবে 1, এখানে আসবে 1, আর আপার লিমিট কত? 3 মিটার, তাহলে এখানে আসবে আমাদের 3, এখানে আসবে কত? 3 আসবে। আচ্ছা, তো এবার খেয়াল করো 3 মতো থাকলো, এক্স কিউব ডিএক্স, এটা কোন সূত্র? এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব? ইন্টিগ্রেশনের একটা মাদার ল আছে, মাদার ল হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করলে আসে তোমার এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। এই যে এই সূত্র সবার মোটামুটি কম বেশি সবার জানা আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের একদম প্রথম সূত্র। তাহলে আমরা সেটাই এখন এখানে অ্যাপ্লাই করব, তাহলে দেখো তো আমাদের এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 যদি অ্যাপ্লাই করি, দেখো এক্স টু দি পাওয়ার এন কত? 3 এর সঙ্গে প্লাস 1 করলে আসে 4, নিচে আসবে তাহলে কত? 4 আসবে। ওকে, এবার এখানে থার্ড ব্র্যাকেট এখানে দেবো আমরা লোয়ার লিমিট, এখানে দেবো আমরা আপার লিমিট। ওকে, তাহলে দেখো তো এই 4এর মতো থাকলো। এবার এইখানে কিন্তু জিরো নাই, খেয়াল করো এখানে কিন্তু জিরো নাই, তাহলে এই যে আপার লিমিট এবং লোয়ার লিমিটের ভ্যালুগুলো আমাদেরকে বসাইতে হবে। এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, ভ্যালুগুলো বসাবো। তাহলে ফার্স্ট অফ অল আমি আপার লিমিট বসাবো, তাহলে এক্স এর পরিবর্তে কত? 3 বসাবো, তাহলে 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 মাইনাস এক্স এর ভ্যালু এবার 1 বসাবো, 1 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। ওকে, খেয়াল করো এবার, তাহলে নিচে 4 আসে, 4 থাকলো। 3 টু দি পাওয়ার 4 মানে কত? একটু চিন্তা করে বলো তো, 3 টু দি পাওয়ার 4 মানে কত? 81 না? তাহলে বসালাম আমি 81 মাইনাস 1/4, 1 টু দি পাওয়ার 4 মানে কি? 1, তাহলে সেই 1 এই বসলো, এই 4 বসলো। তাহলে এবার খেয়াল করো লসাগু কত হচ্ছে? 4 হচ্ছে না লসাগু? ইয়েস, লসাগু 4 হয়ে যাচ্ছে। তাহলে 3 ইন্টু লসাগু 4 বসাইলাম, 81 থেকে 1 বিয়োগ করলে থাকে 80, 81 থেকে 1 বিয়োগ করলে 80, তাহলে 4 এবং 80কে কাটাকাটি করলে কত আসে? 20 আসে, তাই না? তাহলে 3 20 60 জুল। আশা করি বুঝতে পারছো। এবার বলো তোমরা কি বুঝতে পারছো নাকি পারো নাই? বাচ্চারা বুঝতে পারছো? নূর আলম, উম্মে হাবিবা আয়েশা, বুঝতে পারছো? আমি অনেক স্লোলি পড়াচ্ছি, বিকজ খুব দ্রুত বললে তোমরা হয়তো বুঝতে নাও পারো, ঠিক আছে? এই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে পড়াচ্ছি। অল ক্লিয়ার হ্যাজ গান, ভাইয়া কি ইংলিশ বললি ভাই? অল ক্লিয়ার হ্যাজ গান মানে সকল ক্লিয়ারনেস মানে পরিষ্কার, সব দূর হয়ে গেছে, সব জটিলতায় ভরে গেছে আবার নাকি? আচ্ছা, গুড। তাহলে আমরা কাজ ক্ষমতা মানে কাজ সংক্রান্ত যত ম্যাথ আছে মোটামুটি সেই ম্যাথগুলো দেখলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে সাস্টের আরেকটা কোশ্চেন আছে, এটা তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? যাই হোক, কোশ্চেন অত আহামরি ইম্পর্টেন্ট না। আচ্ছা, তো ফার্স্ট টাইমার যারা আসো, ঢাবিতে তো পরীক্ষা দিবা, রাবিতেও পরীক্ষা দিবা। তো রাবিতে কিন্তু তোমার মানে গ্রাফ থেকে প্রশ্ন হয়, যেমন গত বছর তোমার একটা গ্রাফ থেকে প্রশ্ন আসছিল এরকম, যে দেখো আমি একটু গ্রাফটা দেখাই। এরকম একটা গ্রাফ দেওয়া ছিল, এই তো তোমার এই বরাবর এক্স অক্ষ বরাবর ছিল টি, ওয়াই অক্ষ বরাবর ছিল ভি, বেগ। ওকে, তো এখানে ছিল তোমার 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 5, এটা হচ্ছে তোমার 10। ওকে, এখানে ছিল 2, 4, 6, 8। তো এখন বলতেছিল এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে ও বি এর দূরত্ব কত? ও বি এর দূরত্ব কত? এরকম একটা কোশ্চেন ছিল, ঠিক আছে? এরকম একটা কোশ্চেন ছিল। এখন এই কাজ ক্ষমতা শক্তি থেকেও গ্রাফ আছে, আমি সেই গ্রাফ সংক্রান্ত একটা প্রবলেম এখন পড়াবো।
যাতে তোমাদের গ্রাফ থেকেও যদি কোনো প্রশ্ন হয় তোমরা খুব ইজিলি বলতে মানে সলভ করতে পারো। ওকে, তো আগে একটা গ্রাফ আঁকি। দাঁড়াও আমি একটু গ্রাফটা ভালো করে দেখিনি। ওকে, খেয়াল করো 1 2 3 4 5 ঘর। ছয় ঘর। জিরো টু ফোর, তারপরে আছে 0 2 3 4 6, 2 3 4 6 নিউটন। ওকে, আচ্ছা, দুই ওকে, তো এটা হচ্ছে গ্রাফ। এবার হচ্ছে আমরা একটু কোশ্চেনটা লিখি। কোশ্চেনটা হচ্ছে তোমার মানে এটা একটা স্প্রিংয়ের গ্রাফ, কথাটা বোঝো। এবং এই স্প্রিংয়ের গ্রাফে তোমার এই যে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের বলের গ্রাফ, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের দৈর্ঘ্য পরিবর্তন। অর্থাৎ একটা স্প্রিংয়ে যে বলের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের দৈর্ঘ্য পরিবর্তন হয়, স্প্রিংয়ে বলের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে দৈর্ঘ্য পরিবর্তন হয় সেটা গ্রাফটাই এখানে দেখানো হয়েছে। এবার কোশ্চেনটা আমি লিখি, দেখো। পানি খাওয়া দিকটা ওকে। স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি স্প্রিং উপযুক্ত বলের গ্রাফ, দৈর্ঘ্য পরিবর্তন বলের সাথে দৈর্ঘ্য পরিবর্তন, ওখানে রাখিস না, পড়ে যাবে। দৈর্ঘ্য পরিবর্তন দেখানো হলো স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি 2.0 সেন্টিমিটার হলে কিন্তু কাজ কত। ওকে, কোশ্চেনটা অনেক বড় একটা কোশ্চেন, আমি অনেক শর্ট করে লিখছি, ঠিক আছে, মানে মেইন কথাটুকু শর্ট করে লিখছি যেটুকু দরকার। হ্যাঁ, তো কোশ্চেনটা সবাই একটু খাতায় তুলে নাও, একটু তুলে নাও।
দাঁড়া, এ তো এমন অঙ্ক তো আমি নিজেই প্যাচ লেগে গেছি। এটা হচ্ছে সাস্টের 15-16 সালের ম্যাথ, ঠিক আছে, সাস্টের 15-16 সালের ম্যাথ। ওকে, তো খেয়াল করো যে আমাদের যদি স্প্রিং দ্বারা কৃত কাজ বের করতে হয়, তাহলে স্প্রিংয়ের যখন আমরা কাজ করি, স্প্রিং দ্বারা যখন কাজ হয় তখন কি বলটা পরিবর্তনশীল, তাহলে বল যখন পরিবর্তনশীল হবে, পরিবর্তনশীল বল হলে ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এখন কে এর ভ্যালু কি এখানে দেওয়া আছে? কে এর ভ্যালু কি এখানে দেওয়া আছে? আমাদের কিন্তু কে এর ভ্যালু এখান থেকে বের করে নিতে হবে। তো কে এর ভ্যালু যদি এখান থেকে বের করতে যাই, তাহলে হাফ, আমরা জানি কি এফ ইকুয়াল টু কে এক্স, তাই না? আমরা জানি কি এফ ইকুয়াল টু কে এক্স। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা এক্স অন ধরলাম, এটাকে আমরা কি ধরলাম? এক্স অন ধরলাম, কারণ এই এক্স আর এই এক্স কিন্তু সেম না, এই এক্স আর এই এক্স কিন্তু সেম না। তাহলে আলটিমেটলি দেখো তো কে ইকুয়াল টু কি আসতেছে? এফ বাই এক্স ওয়ান। তাহলে এফ এর পরিবর্তে মানে কে এর পরিবর্তে এফ বাই এক্স ওয়ান, আর এখানে এক্স স্কোয়ার। তাহলে দেখো তো সমীকরণটাকে আমি যদি সিম্পলি লিখি, তাহলে এফ এক্স স্কোয়ার বাই এক্স ওয়ান, এক্স স্কোয়ার বাই কত আসতেছে? এক্স ওয়ান আসতেছে, রাইট? ওকে, আচ্ছা দেখো তো এখন হাফ হাফের মতো থাকলো। এফ সর্বোচ্চ কতখানি পরিবর্তন হয়েছে বল? 6 নিউটন। তাহলে এফ এর ভ্যালু এখানে বসাবা কত? 6 বসাবা। যদি এরকম গ্রাফ দেওয়া থাকে, ঠিক আছে, খেয়াল করো ভালো করে, যদি এখানে এরকম গ্রাফ দেওয়া থাকে তাহলে সর্বোচ্চ পরিবর্তন যতটুকু থাকবে, মানে সর্বোচ্চ যে বলটা থাকবে সেই সর্বোচ্চ বলটা বসাবা ইন্টু এক্স স্কোয়ার। এখন এই এক্স স্কোয়ার কোনটা? ঠিক আছে, এই এক্স স্কোয়ার কোনটা? দেখো তো স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি কতখানি হয়েছে? এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হয়েছে, এই দৈর্ঘ্য বৃদ্ধিটাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের ভ্যালু, ঠিক আছে। তাহলে 2 সেন্টিমিটার হয়েছে। কত সেন্টিমিটার হয়েছে? 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার মানে কি? 2 সেন্টিমিটারকে আমরা বলতে পারি না যে 0.02 মিটার, 0.02 মিটার, তাহলে 0.02 স্কোয়ার দিলাম। ওকে, আচ্ছা এবার এই যে এক্স ওয়ান, খেয়াল করো এই এক্স ওয়ান কখন আসছে? আমরা বলের ভ্যালু বসাইছি কত? 6 বসাইছি না? আমরা বলের ভ্যালু কত বসাইছি? 6। তো যখন বলের ভ্যালু মানে পরিবর্তন 6, যখন বলের পরিবর্তন 6, তখন দেখো তো সরণ কতখানি হয়েছে? 4 হয়েছে না? দেখো বলের পরিবর্তন যখন 6, তখন সরণ কতখানি? 4 সেন্টিমিটার, তাই না? খেয়াল করে বুঝো, ভালো করে বুঝো। এই যে যখন এখানে বলের ভ্যালু 6, তখন সরণ কতখানি? নিশ্চয়ই 4 সেন্টিমিটার। এই যে এইটুকুই হচ্ছে সরণ। তাহলে যখন আমরা বল 6 বসাইছি, তখন তাহলে এখানে এক্স ওয়ানের ভ্যালু কত হবে? নিশ্চয়ই 4 হবে, 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার মানে কি? 4 সেন্টিমিটার মানে হচ্ছে 0.04 মিটার। তাহলে নিচে আসবে কত? 0.04 মিটার, ঠিক আছে, ক্লিয়ার? এখন কথা হচ্ছে তুমি যদি হচ্ছে গিয়ে তুমি 3 ধরো, এই 3 নাও, তুমি 3 নাও, তুমি বলতে চাচ্ছ যে ভাই আমি বলের ভ্যালু 6 বসাবো না, আমি 6 না বসায় করবো, তাহলেও করা যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে বলের ভ্যালু হচ্ছে, তুমি ধরে নিছো কত? 3 ধরে নিছো। তো যখন বলের ভ্যালু 3 ধরছো, তখন দেখো তো সরণের পরিবর্তন কতটুকু হয়েছে? এই যে দেখো এই বিন্দু, যখন বলের ভ্যালু 3, তখন এই বিন্দুতে দেখো তো এই যে তোমার সরণ কতটুকু? এতটুকু না? এতটুকু মানে কি? 2 সেন্টিমিটার। তাহলে তখন তোমার এক্স ওয়ান আসবে 0.02, আর এক্স স্কোয়ার কত? 0.02 হোল স্কোয়ার। কারণ এই এক্স দ্বারা কি বোঝাচ্ছে? আলটিমেট দৈর্ঘ্য পরিবর্তন। এই এক্স দ্বারা কি বোঝাচ্ছে? আলটিমেট দৈর্ঘ্য পরিবর্তন। তাহলে আলটিমেট দৈর্ঘ্য পরিবর্তন কত? 2 সেন্টিমিটার। আলটিমেট দৈর্ঘ্য পরিবর্তন কত? 2 সেন্টিমিটার। আর আমাদের এখানে যখন আমরা স্প্রিং ধ্রুবক বের করে নিতে চাচ্ছি, স্প্রিং ধ্রুবক কিন্তু আমরা এই ডাটা থেকে বের করে নেব। এখানে যে আমাদের গ্রাফ দেওয়া আছে, গ্রাফ থেকে স্প্রিং ধ্রুবক বের করে নেব। তো এইটা হচ্ছে আমাদের এফ। এই এক্স অক্ষ বরাবর যেটা আছে সেটা হচ্ছে কি? আমাদের বল। আর ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সেটা হচ্ছে আমাদের এক্স, অর্থাৎ সরণ। তাহলে স্প্রিং ধ্রুবক হচ্ছে কে ইকুয়াল টু এফ বাই এক্স। তো এই এক্সটাকে আমি এক্স ওয়ান ধরছি, এই এক্সটাকে আমরা কি ধরছি? এক্স ওয়ান। তাহলে যখন আমার বলের পরিবর্তন 6, তখন দেখো তো সরণ কতখানি হচ্ছে? 4 সেন্টিমিটার হচ্ছে। যখন আমার বলের পরিবর্তন 3, তখন সরণ কত হচ্ছে? দেখো তো 2 সেন্টিমিটার হচ্ছে। আবার দেখো যখন আমার সরণ হচ্ছে 2, মানে সরি বলের পরিবর্তন যখন আমার 2, তখন দেখো তো সরণ হচ্ছে কতখানি? এই যে এইটুকু সরণ হচ্ছে না? তো এইটুকুর ভ্যালু কত? 1, তাই না? তো তুমি যেটাই ধরো না কেন, যেখানে যেটা আছে সেই অনুসারে তোমাকে, মানে ধরো তুমি বল নিছো 2, তাহলে এখান থেকে হিসাব করে তোমাকে সরণটা বের করতে হবে। তুমি বল নিছো 3, তাহলে গ্রাফ থেকে হিসাব করে তোমাকে কি নিতে হবে? এই যে তোমার সরণটা নিতে হবে। ধরো তুমি 4 নিছো, 4 বলের পরিবর্তন ধরছো, মানে বলের পরিবর্তন নিছো 4, তাহলে এই যে এইটুকু সরণ নিয়ে তোমাকে কাজ করতে হবে, এইটুকু সরণ নিয়ে।
এখন এইটুকু স্মরণ নিয়ে কাজ করতে গেলে হিসাবটা অনেক জটিল হয়ে যায়। হিসাবটা কী হয়ে যাচ্ছে, অনেক জটিল হয়ে যাচ্ছে না, কারণ এখানে তো দশমিক চলে আসবে। সো আমরা দশমিকটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এখানে এই যে 6টাকে ধরছি, আবার এখানে 3টাকে ধরছি। তো তুমি যেটা নিয়েই করো না কেন আলটিমেটলি অ্যান্সার কিন্তু সেম, আলটিমেটলি অ্যান্সার কিন্তু সেম আসবে। বুঝতে পারছো এবার? বাচ্চারা একটু বলো তো বুঝতে পারছো কিনা? এই অল ক্লিয়ার হ্যাজ গান তোমাদের? কনফিউশন যা ছিল তোমরা কি ক্লিয়ার করতে পারছো? ক্লিয়ার কিনা একটু বলো তো। গুড, যাক ক্লিয়ার হলে আলহামদুলিল্লাহ ভালো। তো যাই হোক, কাজ সংক্রান্ত যদি কোনো ম্যাথ আসে এবং সেখানে যদি গ্রাফ থাকে তাহলে এই গ্রাফটাই আসে, ঠিক আছে? এর চেয়ে জটিল কোনো গ্রাফ আমার দেখা নাই বা দেখতেও পাইনি। আর সাস্টে জানো তো, তোমরা সবাই জানো যে সাস্টে একটু জটিল টাইপের প্রশ্ন হয়। সো আই হোপ তোমাদের ব্যাপারটা ক্লিয়ার। অনেকে করবা কি, অনেকে এখানে এরকম করবা যে আমরা সবাই তো জানি ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, তাহলে এখন হাফের মতো থাকলো, কে মানে হচ্ছে এফ বাই এক্স, তাহলে বসালাম আমি এফ বাই এক্স এক্স স্কোয়ার, তাহলে একটা এক্স এক্স কাটাকাটি থাকলে ডাব্লিউ ইকুয়াল টু হাফ এফ এক্স। অনেকে এরকম ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করবো, ডাব্লিউ ইকুয়াল টু হাফ এফ এক্স, ঠিক আছে? এখন তুমি বলের ভ্যালু ধরবা 6, তারপরে এক্সের ভ্যালু ওই যে প্রশ্ন দেওয়া আছে 2 সেন্টিমিটার, তার মানে 0.02। অনেকে এটা দিয়ে করবে, বাট এখান থেকে করলে কিন্তু হবে না, এভাবে করলে কিন্তু হবে না, ঠিক আছে? তোমাকে গ্রাফটা কেন দিছিল প্রশ্নে, কথাটা বুঝো। গ্রাফটা কেন দিছে? গ্রাফটা দিছে কিসের জন্য? যাতে তুমি এখান থেকে কে এর ভ্যালুটা বের করতে পারো। আই হোপ তোমাদের বুঝাইতে পারছি। আচ্ছা যাই হোক, এবার আমরা শক্তিতে চলে যাব, ঠিক আছে? শক্তি, পদার্থ বিচিত্র পাও নাই? ওকে, আচ্ছা দেখো, এখন শক্তির সূত্র কি কি আছে আমরা সবাই জানি যে মোটামুটি তোমার হচ্ছে গিয়ে বিভব শক্তি বা স্থিতি শক্তি। বিভব শক্তির সূত্র হচ্ছে ইপি ইকুয়াল টু mgh, আর গতিশক্তির হচ্ছে গিয়ে তোমার সূত্র হচ্ছে হাফ এমভি স্কোয়ার। গতিশক্তির সূত্র হাফ এমভি স্কোয়ার। এখন আরেকটা হচ্ছে তোমার কাজ শক্তি রূপান্তর, ঠিক আছে? কাজ শক্তি রূপান্তর ডাব্লিউ ইকুয়াল টু ডেল্টা ইকে, কাজ শক্তি রূপান্তর ডাব্লিউ ইকুয়াল টু ডেল্টা ইকে। তো ফার্স্ট অফ অল এখান থেকে সবচেয়ে বিখ্যাত যে প্রশ্নটা আসে সেই কোশ্চেনটা আমি আগে একটু লিখি। সবচেয়ে বিখ্যাত যে কোশ্চেনটা আসে সেই কোশ্চেনটা আমি একটু লিখি, আর কোশ্চেন করাইতে করাইতে তোমাদের টপিকটা বুঝাই দিচ্ছি, ঠিক আছে? কোশ্চেন সলভ করাইতে করাইতে টপিকটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। দাঁড়াও, কোশ্চেনটা গেল, একটি বস্তু স্থির অবস্থা হতে নিচে নামছে এবং দশ মিটার উচ্চতায় তার গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক, তার গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক, স্থিতিশক্তির অর্ধেক। বস্তুটি কত উচ্চতা থেকে ছাড়া হয়েছে? বস্তুটি কত উচ্চতা থেকে ছাড়া হয়েছে? তোমরা এই ম্যাথটা সবাই শর্টকাটে শিখছো অনেক সময়। শর্টকাটটা এরকম ছিল তোমার, x ইকুয়াল টু h/n+1, এরকম একটা শর্টকাট তোমরা শিখছো, ঠিক আছে? কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তোমরা এরকম একটা শর্টকাট শিখছো। তো আমি বলবো যে ভাই অ্যাটলিস্ট শর্টকাটের দিকে জাগাইও না, এখানে একটু বেসিক দিয়ে করো। হ্যাঁ সময় লাগবে, একটু সময় লাগবে। ধরো যে
তুমি শর্টকাট অ্যাপ্লাই করলে যেখানে তোমার 10 সেকেন্ড সময় লাগতো সেখানে তোমার এখন সময় লাগবে হয়তো 30 সেকেন্ড। বাট দেখো তোমরা এরকম টাইপের প্রশ্ন পড়ছো যে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো, কিছু দূর উচ্চতা অতিক্রম করার পরে বস্তুর গতিশক্তি তার বিভব শক্তির চেয়ে দ্বিগুণ বা অর্ধেক এরকম হলো, তাহলে কত উচ্চতায় গিয়ে বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ বা অর্ধেক হবে, এরকম টাইপের প্রশ্ন পড়ছো। আর এই কোশ্চেনটা একটু ঘুরাই দিছে, বলছে কি যে একটি বস্তু স্থির অবস্থা থেকে নিচে নামতেছে 10 মিটার উচ্চতায়, তার গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক কত উচ্চতা থেকে ছড়া হয়েছে। মানে এর আগে আমরা যে প্রশ্নগুলো সলভ করছি সেখানে আমাদের উচ্চতা দেওয়া ছিল, আর এবার আমাদেরকে সেই উচ্চতা নির্ণয় করতে বলছে। আমি একটু চিত্র আঁকি, তাহলে দেখো, তাহলে তোমরা আরো ইজিলি বুঝতে পারবা। এটা হচ্ছে আমাদের সেই ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে বস্তুটাকে ছাড়া হয়েছে মনে করো এইচ উচ্চতা থেকে, কত উচ্চতা থেকে? এইচ উচ্চতা থেকে ছাড়া হয়েছে। এখন 10 মিটার উচ্চতায়, কথাটা দেখো, 10 মিটার উচ্চতায়, কথাটা বোঝার চেষ্টা করো। 10 মিটার উচ্চতা, 10 মিটার উচ্চতা মানে কি? নিশ্চয়ই ভূমি থেকে, তাই না? ভূমি থেকে 10 মিটার উচ্চতায়। তাহলে আমি ধরে নিচ্ছি যে ভূমি থেকে 10 মিটার উচ্চতা মানে হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে ভূমি থেকে 10 মিটার উচ্চতা। এবং এই অবস্থানে বলছে কি তার গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক, গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক। তাহলে এই অবস্থানে গতিশক্তি ইপি এর অর্ধেক, কত? ইপি এর অর্ধেক। বা তাহলে এভাবে লিখতে পারি ইকে ইকুয়াল টু 2 ইপি, বা ইপি ইকুয়াল টু, দেখো, বা আমরা লিখতে পারি, সরি এটা কি সম্পর্কটা কি ঠিক লিখলাম? ও, গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক, ইকে ইকুয়াল টু হাফ ইপি। তাহলে দেখো এই যে গতিশক্তি ইপি এর কত? অর্ধেক। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ইপি ইকুয়াল টু 2 ইকে, এই অবস্থায়। ওকে, আচ্ছা, আর এইটুকুকে আমরা ধরলাম তোমরা এক্স, তোমার কত ধরলাম? এক্স ধরলাম, ঠিক আছে? এইটুকুকে আমরা ধরতে পারি এক্স। এখন আমরা জানি কি, দেখো খেয়াল করো, আমরা সবাই জানি ইপি ইকুয়াল টু এমজি এইচ, আমরা জানি কি ইপি ইকুয়াল টু এমজি এইচ। তাহলে এখন দেখো তো, এম এর মতো থাকলো, জি এর মতো থাকলো, এইচ মানে কি? উচ্চতা না? তাহলে বস্তুটা কতটুকু উচ্চতায় আছে? 10 মিটার। তাহলে এইচ এর ভ্যালু কত? 10। তাহলে ধরলাম যে এই বিন্দুটার নাম দিলাম আমি মনে করো বি বিন্দু। তাহলে এই বি বিন্দুতে তোমার স্থিতিশক্তি কত? ইপি ইকুয়াল টু এমজি ইন্টু 10, ঠিক আছে? এমজি ইন্টু 10, বা আমরা এটাকে সরাসরি লিখতে পারি 10 এমজি। তাহলে এখন আমাদের এই যে দেখো বিভব শক্তি কত এই বিন্দুতে? 10 এমজি। আচ্ছা, ইকে সমান সমান কি? হাফ এমভি স্কোয়ার, তাই না? হাফ এমভি স্কোয়ার। তাহলে হাফের মতো থাকলো, এম এর মতো থাকলো ভি স্কোয়ার। তো এখন ভি স্কোয়ার কি? আমরা কিন্তু এই সূত্র শিখছি একটা, দেখো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এই সূত্র শিখছি আমরা গতিবিদ্যাতে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। 9-10 থাকতে এগুলো আমরা শিখছি না? তো এখন এই বস্তুটাকে যখন আমি ছেড়ে দিচ্ছি, একটা বস্তুকে যখন উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, তখন তার আদি গতিবেগ বা আদি গতি কত? 0। তাহলে ইউ এর ভ্যালু কত হবে? 0 হবে। ইউ এর ভ্যালু কত আসবে? 0। তাহলে 2gh, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু আসতেছে কত? 2gh। এখন খেয়াল করো যে এই এইচ বলতে কতটুকু উচ্চতা সে নামছে, এই এইচ বলতে সে কতটুকু উচ্চতা নামছে। তাহলে এখন দেখো তো কতটুকু উচ্চতা নামছে সে? এক্স মিটার নামছে না? সে কতখানি নামছে? এক্স মিটার। তাহলে আমি বলতে পারি যে ভি স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারি 2gx। দেখো এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু আমি আলটিমেটলি কত পাচ্ছি? 2gh। আর এইচ মানে কি? সে কতটুকু উচ্চতা নামছে, কতখানি উচ্চতা নামছে? এক্স। তাহলে এই যে 2gh, এই 2gh-টাকে আমরা কি লিখতে পারি? 2gx। তাহলে 2gx লিখলাম, 2 কাটাকাটি যায়, আলটিমেটলি থাকে কত? mgx। তাহলে দেখো ইকে সমান সমান পেলাম mgx, আর ইপি সমান সমান পেলাম কত? 10 mg। এখন দেখো আমার শর্ত কি বলে? ইপি ইকুয়াল টু, শর্ত বলে ইপি ইকুয়াল টু 2 ইকে, তার মানে 10 mg ইকুয়াল mgx, 2 mgx। তাহলে এম কাটাকাটি, জি কাটাকাটি, তাহলে 10 ইকুয়াল টু 2x। তাহলে দেখো তো 2 যদি এর পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি থাকে কত? x ইকুয়াল টু 5 আসতেছে, x ইকুয়াল টু কত? 5 মিটার। তাহলে x এর ভ্যালু হচ্ছে আমাদের 5 মিটার, আর আগে ছিল এই এইটুকুর ভ্যালু কত? 10 মিটার। তাহলে টোটাল উচ্চতা কত হচ্ছে? 15 মিটার। তাহলে বস্তুটা কতটুকু উচ্চতা থেকে ছাড়া হয়েছিল? 15 মিটার উচ্চতা থেকে ছাড়া হয়েছিল। এবার তোমরা বলো যে ভাই এইটুকু বুঝছো কি না? যেটুকু করাইলাম এইটুকু বুঝছো কি না? হ্যাঁ 15 হবে, ঠিক আছে।
20 মিটার না, 15 হবে, 15 মিটার। আরেকবার বুঝাইতে হবে তাই তো? আরেকবার, আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বুঝাই দিচ্ছি, আমি টোটালি জিনিসটা আরেকবার বুঝাই দিচ্ছি। এই প্রবলেমগুলো কিভাবে আসে দেখো, আমি আরেকবার বুঝাই দিচ্ছি, দেখো খেয়াল করো, খুব মনোযোগ সহকারে খেয়াল করবা। যে ধরো যে এইখানে আছে 30 মিটার, এই 30 মিটার উচ্চতা থেকে আমরা একটা বস্তুকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, 30 মিটার উচ্চতা থেকে আমরা একটা বস্তুকে ছেড়ে দিচ্ছি, বস্তুর ভর হচ্ছে মনে করো m। এখন ধরো যে প্রশ্নটা হচ্ছে এরকম যে কত উচ্চতায় গিয়ে, কত উচ্চতায় বস্তুর গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে। মনে করো প্রশ্নটা এরকম, দ্বিগুণ হবে, ঠিক আছে, বিভব শক্তি মানে গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই পয়েন্টে এসে, অর্থাৎ এই যে বি পয়েন্ট, মনে করতেছি এই বি পয়েন্ট, এই বি পয়েন্টে এসে বস্তুর গতিশক্তি অর্থাৎ কে তার বিভব শক্তির দ্বিগুণ হবে, অর্থাৎ বিভব শক্তি ইপি এর কত হবে, দ্বিগুণ হবে। তাহলে এই যে প্রশ্নে এরকম একটা শর্ত দেওয়া থাকবে, তোমার কাছে কি চাইবে, উচ্চতা চাইবে। তো আমাদের কাছে কোন উচ্চতা চাইছে, এই যে এইটুকু উচ্চতা চাইছে, এই যে এইটুকু উচ্চতা আমাদের কাছে চাওয়া হয়েছে। আচ্ছা এখনো কি ব্লার আছে, ব্লার তো থাকার কথা না, কারণ নেট তো আমার হাইফাই নেট, অনেক হাইফাই নেট না, আসলে সবাই ব্লার দেখাচ্ছে, আমার নিজেরও ব্লার দেখা যাচ্ছে, কারণটা কি? আই হোপ এবার ব্লার দেখা যাচ্ছে না। তো দেখো খেয়াল করো, এই টাইপের প্রবলেম যখন দেওয়া থাকে তখন আমাদের হচ্ছে যে দেখো আমরা কি জানি, ইপি সমান সমান কি mg h। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা যদি এটাকে এক্স ধরি, এই যে ধরো এটা হচ্ছে এ বিন্দু, তাহলে এবিটাকে আমরা কত ধরে নিলাম, এক্স ধরে নিলাম, এবিটাকে আমরা এক্স ধরলাম, তাহলে এইটুকু কত, নিশ্চয়ই এইটুকু 30 মাইনাস এক্স। তাহলে এবার দেখো এম এর মতো থাকলো, জি এর মতো থাকলো, এইচ মানে কত, এইচ মানে হচ্ছে গিয়ে তোমার এই যে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, ভূমি থেকে আসে কতটুকু উচ্চতায়, এক্স মিটার উচ্চতায়, তাহলে ইপি ইকুয়াল টু mg x। ওকে, আচ্ছা এবার ইকে মানে কি, গতিশক্তি, হাফ mv স্কোয়ার, তাহলে হাফের মতো থাকলো, এম এর মতো থাকলো, ভি স্কোয়ার, ভি মানে কি বেগ, তাহলে আমরা সবাই শিখছি না ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন একটা বস্তু যখন ছেড়ে দেওয়া হচ্ছে তখন তোমার আদি বেগ কত, 0, তাহলে আদি বেগ যদি 0 হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কী থাকতেছে, 2gh। আর এই এইচটা মানে কি, বস্তুটা কতটুকু নিচে পড়ছে, এই এইচ মানে কি বস্তুটা কতটুকু নিচে পড়ছে, তাহলে দেখো তো বস্তুটা কতটুকু নিচে পড়ছে, 30 মাইনাস এক্স। তাহলে আমি ভি স্কোয়ার মানে এই এইচের পরিবর্তে লিখতে পারি 2g 30 মাইনাস এক্স, 2g 30 মাইনাস এক্স। তাহলে আমি ভি স্কোয়ারের পরিবর্তে লিখলাম 2g 30 মাইনাস এক্স, 2 কাটাকাটি যাচ্ছে, আলটিমেটলি থাকতেছে mg 30 মাইনাস এক্স। ওকে, তাহলে এখন শর্ত কি বলে, শর্ত বলে ইকে সমান সমান 2ep। তাহলে ইকে এর ভ্যালু কত, দেখো তো ইকে এর ভ্যালু হচ্ছে তোমার mg 30 মাইনাস এক্স আর 2ep এর ভ্যালু হচ্ছে mgx। তাহলে লিখলাম আমি mgx, তাহলে mg কাটাকাটি যাচ্ছে, তাহলে দেখো তো 30 মাইনাস এক্স ইকুয়াল টু 2x, তাহলে 30 ইকুয়াল টু 3x, তাহলে x ইকুয়াল টু কত আসতেছে আলটিমেটলি 10 মিটার, x ইকুয়াল টু আলটিমেটলি আসতেছে কত, 10 মিটার। তাহলে কত উচ্চতায় হবে, 10 মিটার উচ্চতায়। তো আমরা এই ম্যাথটারই যে বিপরীতটা আছে সেটা একটু আগে করছি, আমরা এই ম্যাথের বিপরীতটা একটু আগে করছি, তো সেটা এখন আমি একটু লিখি, দেখো সেটাই আমরা একটু এখন দেখব। ওকে, তো আমি ম্যাথটা আবার লিখতেছি, তবে এবার আমি ভ্যালু চেঞ্জ করে দেবো, ঠিক আছে, ম্যাথটা আমি আবার লিখবো, তবে এবার ভ্যালু চেঞ্জ করে দিব, ঠিক আছে, ভ্যালু চেঞ্জ করে দেবো। আমি একটু ম্যাথটা লিখি,
একটি বস্তুকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো, স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো বস্তুটি যখন 7 মিটার উচ্চতায়, তখন গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। গতিশক্তি বিভব শক্তির কত? 2 গুণ। তাহলে কত উচ্চতা থেকে বস্তুটিকে ছেড়ে দেওয়া হয়েছে? কত উচ্চতা থেকে, কত উচ্চতা থেকে বস্তুটিকে ছেড়ে দেওয়া হলো? ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তো এবার খেয়াল করো, আমরা এবার চিত্র আঁকবো। ঠিক আছে, আমরা চিত্র আঁকবো। চিত্র আঁকলে আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ধরে নিচ্ছি বস্তুটা এইখানে আছে, বস্তুটাকে আমরা ছেড়ে দিলাম। তাহলে বস্তুটা সর্বমোট এইচ উচ্চতা অতিক্রম করবে। সর্বমোট কতখানি উচ্চতা অতিক্রম করবে? এইচ পরিমাণ উচ্চতা অতিক্রম করবে। এবার খেয়াল করো, ধরে নিচ্ছি যে এই বিন্দু অর্থাৎ এই বি বিন্দুতে এসে, বি বিন্দু এসে অর্থাৎ বি বিন্দু মানে হচ্ছে তোমার ভূমি থেকে 7 মিটার উচ্চতা। এই যে 7 মিটার উচ্চতায় এসে এইখানে এসে তোমার গতিশক্তি বিভব শক্তির কত গুণ হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। তাহলে গতিশক্তি ই কে কার দ্বিগুণ? বিভব শক্তির দ্বিগুণ। ওকে, তাহলে সম্পর্কটা হচ্ছে ই কে ইকুয়াল টু ইপি। এবার এইটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। এই যে এই থেকে এই যে ধরো যে এটা হচ্ছে তোমার এ থেকে বি এর উচ্চতা আমরা ধরে নিচ্ছি এক্স, আর এটাকে আমরা ধরে নিচ্ছি সি বিন্দু। তাহলে বিসি এর ভ্যালু হচ্ছে তোমার 10। তাহলে এইচ কত দেখো তো? এইচ হচ্ছে তোমার এই যে এ বি এবং বিসি এর যোগফল। তাহলে এ বি প্লাস বিসি। তো সিম্পলভাবে চিন্তা করো যে আমাদের কাছে বিসি এর ভ্যালু দেওয়া আছে 10, এ বি এর ভ্যালু আছে এক্স। আমরা যদি এ বি এর ভ্যালু বের করতে পারি তাহলেই তো আমরা এইচ পাবো। আর আমাদের প্রশ্নে সেই এইচটাই তো বের করতে বলছে, তাই না? প্রশ্নে কি বলছে? সেই এইচটাই বের করতে বলছে। ও, বিসি এর ভ্যালু 7, সরি। আচ্ছা, তো এবার খেয়াল করো যে আমাদের ইকে মানে কি? সোজা কথা, ইকে মানে হচ্ছে হাফ এম বি স্কোয়ার। ওকে, হাফের মতো থাকলো, এম এর মতো থাকলো, ভি মানে কি? আমার বেগ। আমি আবারও বলতেছি, যখনই এই টাইপের ম্যাথ পাবা, ভি স্কোয়ার ইকুয়াল টু, মনে রাখবা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ মানে হচ্ছে 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত? 2gh। এখন এই এইচটা কোনটা? এই এইচ হচ্ছে যে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে দেখো তো বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এক্স মিটার। তাহলে এইখানে এইচ এর ভ্যালু কত? এক্স। তাহলে 2gx। তাহলে ভি স্কোয়ারের পরিবর্তে আমি লিখলাম 2gx। এই যে 2 এবং 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকছে mgx। তাহলে ইকে ইকুয়াল টু mgx। এবার আমাদের ইপি লাগবে। খেয়াল করো, এবার আমাদের কি লাগবে? ইপি লাগবে। তাহলে ইপি সমান সমান আমরা কি জানি? ইপি সমান সমান তোমার হচ্ছে mgh। তাহলে এম এর মতো থাকলো, জি এর মতো থাকলো। এইচ মানে হচ্ছে যে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে। তাহলে ভূমি থেকে আছে কতটুকু উচ্চতায়? 7 মিটার উচ্চতায়। এইচ এর ভ্যালু হচ্ছে 7। তাহলে এবার আমাদের শর্ত কি বলছে? শর্ত অনুসারে আমরা সেগুলো বসাই। ইকে মানে হচ্ছে তোমার mgx, আর ইপি মানে হচ্ছে তোমার 2mg7। তাহলে mg কাটাকাটি, তাহলে দেখো তো x ইকুয়াল টু 7 দুগুণ 14। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু এখানে কত পাইলাম আমরা? 14 পাইলাম। তাহলে 14 আর 7 যোগ করলে কত আসে? 21। তাহলে বস্তুটাকে 21 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছিল। বস্তুটাকে 21 মিটার উচ্চতা থেকে 21 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছিল। আশা করি বুঝতে পারছো, কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, বোর্ড কি এখনো ব্লার আছে? বোর্ড কি ব্লার আছে এখনো? মনে হয় নাই। এদিকে আমার পিসি হ্যাং করে বসে আছে। ফায়ারফক্স আর রাখা যাবে না। ওকে, এটা হচ্ছে তোমাদের শক্তি সংক্রান্ত যে ম্যাথগুলো ছিল, সেই শক্তি সংক্রান্ত ম্যাথ। ঠিক আছে, এখান থেকে তোমরা ওই যে তোমার আরেকটা ম্যাথ আছে, তোমার খুবই বিখ্যাত একটা ম্যাথ আছে, এটা অনেক জায়গাতেই আসে, এবার ডেন্টাল পরীক্ষায়ও আসছিল। তোমার যে একটি বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে, একটি বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে ভরবেগ কতখানি বৃদ্ধি পাবে। ঠিক আছে,
তো এর অ্যান্সার মোটামুটি সবারই জানা আছে যে 100% উত্তর। অথবা অনেক সময় বলে যে ভরবেগ, একটা বস্তুর ভরবেগ 100% বৃদ্ধি করা হলো, 100% বৃদ্ধি করা হলো, তাহলে বস্তুর গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে, গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে, ঠিক আছে, এরকম টাইপেরও আসে। ওকে, তো সূত্র কি ই কি ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, ঠিক আছে। তো দেখো আমি কোশ্চেনটা পুরো লিখলাম না, আমি জাস্ট যেটুকু লিখছি সেটুকু বুঝাই দিচ্ছি যে ভরবেগ কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে, 100% বৃদ্ধি করা হয়েছে, তাহলে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে। তাহলে ভরবেগ বৃদ্ধি করার পূর্বে কথাটা বুঝো, ভরবেগ বৃদ্ধি করার পূর্বে গতিশক্তি ইকে 1 সমান সমান p1 স্কোয়ার বাই 2m, p1 স্কোয়ার বাই 2m এটা। এখন ভরবেগ মনে করো 100% বৃদ্ধি করছে, তাহলে পূর্বের ভরবেগ হচ্ছে p আর বর্তমান ভরবেগ হচ্ছে p2, তাহলে pt ইকুয়াল টু p1 প্লাস p1 এর 100%। তাহলে দেখো তো p1 এর মধ্যে থাকলো, p1 এর 100% মানে কি 100 ডিভাইডেড বাই 100, তাহলে কাটাকাটি গেলে থাকে কি p1 থাকে, তাহলে p1 প্লাস p1 ইকুয়াল টু কত 2p1। অর্থাৎ ভরবেগ 100% বৃদ্ধি করা মানেটা কি, ভরবেগ 100% বৃদ্ধি করা মানে হচ্ছে ভরবেগ পূর্বের তুলনায় কত করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। ভরবেগ কত গুণ করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। তাহলে বর্তমান গতিশক্তি ইকে 2 ইকুয়াল টু দেখো তো p1 স্কোয়ার বলতে এখানে আসবে p2 স্কোয়ার বাই 2m, তাহলে p2 মানে কি, p2 মানে হচ্ছে 2p1, তাহলে 2p1 স্কোয়ার বাই 2m, তাহলে আলটিমেটলি এখানে লেখা যায় 4p1 স্কোয়ার ডিভাইডেড বাই 2m, ঠিক আছে, 4p1 স্কোয়ার ডিভাইডেড বাই 2m এটা লেখা যায়। এবার দেখো তো 4 ইন্টু p1 স্কোয়ার বাই 2m এভাবে লিখতে পারি আমি। দেখো তো এই 4p1 স্কোয়ার বাই 2m এটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু p1 স্কোয়ার বাই 2m। এবং p1 স্কোয়ার বাই 2m এর মানে কি, পূর্বের গতিশক্তি, তাহলে 4e1 লেখা যায়। অর্থাৎ পূর্বের তুলনায় বর্তমান গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে, 4 গুণ বৃদ্ধি পাবে। 4 গুণ বৃদ্ধি পাওয়া মানে 4 গুণ হবে, পূর্বের তুলনায় বর্তমান গতিশক্তি কত গুণ হবে, 4 গুণ হবে, বা আমি বলতে পারি 400% হবে। কত পার্সেন্ট হবে, 400%। তাহলে পূর্বে ছিল 100%, এই যে গতিশক্তি এটা কত 100%, আর বর্তমানে কত হয়েছে 400%। তাহলে পূর্বে ছিল 100%, বর্তমানে হচ্ছে 400%, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, 300% বৃদ্ধি পাইছে। জিনিসটা এরকম না, বর্তমানে কতখানি বৃদ্ধি পাইছে, 300% বৃদ্ধি পাইছে। ক্লিয়ার, ক্লিয়ার সবার? কারো কোনো প্রবলেম আছে, কারো কোনো প্রবলেম আছে এখানে? আর এখান থেকে আসতে পারে এরকম ভাবে ম্যাথ যে গতিশক্তি যদি তোমার ভরবেগ যদি তোমার দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে, ভরবেগ যদি 4 গুণ করা হয় তাহলে গতিশক্তি কতখানি বৃদ্ধি পাবে, ঠিক আছে। তারপর যে দুজনের গতিশক্তি সমান, তাহলে কার ভরবেগ বেশি হবে, হালকা বস্তুর ভরবেগ বেশি হবে না ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। দুজনের ভরবেগ সমান, তাহলে গতিশক্তি কার বেশি হবে, হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে না ভারী বস্তুর গতিশক্তি বেশি হবে। এই যে এই টাইপের জিনিসগুলো, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো কিন্তু এখান থেকে আসতে পারে। আর এগুলো আমার মনে হচ্ছে তোমাদের জানা আছে, এগুলো একদম সিম্পল ম্যাথ। তো শক্তির এই ম্যাথগুলো আই হোপ তোমরা পারবা। ক্ষুধাতে আমার পেটটাও চোচো করতে আছে, কিন্তু আমরা শেষ করব, ঠিক আছে। আমি একটু ধীরে সুস্থে পড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাদের গতিশক্তি পর্যন্ত শেষ। এবার আমরা হচ্ছে গিয়ে তোমার ক্ষমতা পড়বো। ক্ষমতা থেকে যেগুলো ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে এরকম কিছু পড়বো। ক্ষমতা থেকে খুব বেশি আসে না, ওই যে ক্ষমতায় যে ম্যাথটা আসে টুয়ার যে ম্যাথ আছে, কুয়ার যে ম্যাথ আছে ওইটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিংয়ে আসে, ওইটা ইঞ্জিনিয়ারিংয়ে আসে। এরপরও আমরা কিছু ম্যাথ দেখি, ক্ষমতার ম্যাথ দেখার পরেই আমরা বুঝতে পারবো যে কোন টাইপের ম্যাথ আসবে এখান থেকে। ওকে, তাহলে ক্ষমতা, হোয়াট ইজ পাওয়ার? পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে আমার বাপের অমুক ক্ষমতা আছে, তোমার বাপের অমুক ক্ষমতা আছে, আমার চাচাই অমুক, তোমার চাচাই অমুক, এটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে। আর ক্ষমতা হচ্ছে তোমার কাজকে রূপান্তরের হারকে ক্ষমতা বলে, ওকে। তাহলে P ইকুয়াল টু W বাই
টি, এটা সবাই জানি, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এখন ডাব্লিউ ইকুয়াল টু আমরা কী পড়ছি, ডাব্লিউ ইকুয়াল টু আমরা পড়ছি না এফ এস, তাহলে ডাব্লিউর পরিবর্তে আমি লিখলাম এফ এস বাই টি। তাহলে দেখো তো এফ এর মতো থাকলো এস বাই টি, এখানে কি আছে এস বাই টি আছে না, এস বাই টি মানে কি আমরা শিখছিলাম না এস ইকুয়াল টু ভিটি, তাহলে এস বাই টি মানে কি ভি, তাহলে আমি লিখতে পারি ভি। তাহলে দেখো আমরা প্রথমে একটা সূত্র পাইলাম পি ইকুয়াল টু এফ ভি। তাহলে এখন আমরা এই সূত্র সংক্রান্ত একটা ম্যাথ দেখে আসি, ঠিক আছে। পি ইকুয়াল টু এফ ভি, কোশ্চেনটা হচ্ছে এরকম, 100 কেজি ভরের একটি বস্তু, 100 কেজি ভরের একটি বস্তু একটি ক্রেন দ্বারা 30 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠানো হলে ক্রেনের ক্ষমতা কত, ঠিক আছে। 100 কেজি ভরের একটি বস্তু একটি ক্রেন দ্বারা 30 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠানো হলে ক্রেনের ক্ষমতা কত। তাহলে এবার দেখো তো আমাদের এখানে কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে। যখনই বেগ দেওয়া থাকবে এবং ক্ষমতা চাইবে তখন চোখ বুঝে পি ইকুয়াল টু এফ ভি অ্যাপ্লাই করবা, চোখ বুঝে পি ইকুয়াল টু এফ ভি অ্যাপ্লাই করবা। তাহলে এখন আমরা যদি পি ইকুয়াল টু এফ ভি অ্যাপ্লাই করি, দেখো তো এফ এর ভ্যালু কি এখানে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। এফ দ্বারা কি বোঝায়, এফ ইকুয়াল টু এম জি, এটা অনেকেই জানো, এফ ইকুয়াল টু যে এম জি এটা অনেকেই জানো। তাহলে এফ এর পরিবর্তে আমি এম জি বসাইলাম, আর এই যে ভি এর পরিবর্তে আমি 30 বসাইতে পারি। এম মানে কত দেখো তো, বস্তুর ভর কত 100 কেজি, তাহলে দিলাম আমি 100, জি এর ভ্যালু কত 10 ধরলাম, জি এর ভ্যালু আমি 10 ধরে করতেছি। হ্যাঁ শোনো, জি এর ভ্যালু আবার তোমরা নাপতালি করে 10 বসাইতে যাইও না। যদি প্রশ্নে জি এর ভ্যালু 10 বলা থাকে, যদি প্রশ্নে জি এর ভ্যালু 10 বলা থাকে তখন 10 বসাবা, আর যদি 10 বলা না থাকে তখন অবশ্যই 9.8, অবশ্যই 9.8। তাহলে আমি জি এর ভ্যালু 10 ধরে নিচ্ছি 30। তাহলে দেখো তো গুণ করলে কত আসে, গুণ করলে আসে 30,000, গুণ করলে কত আসে 30,000। তাহলে 30,000 মানে কি 30,000 ওয়াট, বা এটাকে আমি বলতে পারি 30 কিলো ওয়াট। তাহলে ক্রেনের ক্ষমতা কত 30 কিলো ওয়াট। ওকে, সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে, ভার্সিটি লেভেলের খুব সিম্পল একটা ম্যাথ, এবং আশা করি সবাই বুঝে গেছো এটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপরে আমরা সূত্রকে আর কিভাবে কনভার্ট করতে পারি। দেখো সূত্রকে আমরা আর কিভাবে কনভার্ট করতে পারি, এফ এর পরিবর্তে মানে ডাব্লিউ এর পরিবর্তে আমরা সরাসরি এমজিএইচ লিখতে পারি, ডাব্লিউ এর পরিবর্তে আমরা সরাসরি কি লিখতে পারি এমজিএইচ লিখতে পারি। তাহলে এমজিএইচ বাই টি। এখন ডাব্লিউ এর পরিবর্তে কখন সরাসরি এমজিএইচ লিখবো, একটু চিন্তা করো তো, ডাব্লিউর পরিবর্তে কখন সরাসরি এমজিএইচ লিখবো, যখন সেখানে তোমার অভিকর্ষীয় বল চলে আসবে, অর্থাৎ কাজ যখন অভিকর্ষীয় বলের প্রভাবে হবে তখন ক্ষমতা বের করতে আমরা সরাসরি ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ বাই টি অ্যাপ্লাই করবো। এবং এই সূত্র অ্যাপ্লাই করা হয় কখন জানো, যখন আমরা পানির পাম্পের ম্যাথ করি, অর্থাৎ পাম্প দ্বারা কতটুকু পানি তোলা যাবে এই টাইপের ম্যাথ যখন আমরা করি তখন পি ইকুয়াল টু এমজিএইচ বাই টি এইটা অ্যাপ্লাই করি। ওকে, তো আমরা বেশ কয়েকটা ম্যাথে চলে যাব, ম্যাথে চলে গেলে আমরা বুঝতে পারব। তো ফার্স্ট অফ অল আমরা এটা খুব সুন্দর একটা ম্যাথ দেখবো, এবং এই ম্যাথটা মানে এই টাইপের ম্যাথ ভার্সিটিতে বেশি আসে। যে ধরো 50 কেজি ভরের একজন ব্যক্তি একজন ব্যক্তি 10 সেকেন্ডে 0.4 মিটার উচ্চতার 10টি সিঁড়ি উপরে ওঠে, তাহলে তার ক্ষমতা কত, তাহলে তার ক্ষমতা কত। 50 কেজি ভরের একজন ব্যক্তি 10 সেকেন্ডে 0.4 মিটার উচ্চতার 10টি সিঁড়ি বেয়ে উপরে ওঠে, তাহলে তার ক্ষমতা কত। এখন দেখো একজন ব্যক্তি উপরে উঠতেছে, তার মানে সে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছে। তো অভিকর্ষ বল যখনই চলে আসবে, অভিকর্ষ বলের ব্যাপারটা যখনই চলে আসবে তখন আমাদের পি ইকুয়াল টু কি আসতেছে, ডাব্লিউ মানে এমজিএইচ বাই টি চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন খেয়াল করো, ভালো করে খেয়াল করো,
এইখানে তোমার এই যে সিঁড়িটা কত ডিগ্রি কোণে আছে ভূমির সঙ্গে এইটা বলে দেওয়া নাই। সিঁড়িটা কত ডিগ্রি কোণে আছে ভূমির সঙ্গে এইসব কিন্তু কিছু বলে দেওয়া নাই। তাহলে মনে রাখবা যে সিঁড়ির উচ্চতাই হবে আমাদের প্রকৃত উচ্চতা। এই ক্ষেত্রে সিঁড়ির উচ্চতাই হবে আমাদের প্রকৃত উচ্চতা। কিন্তু যদি বলে দেওয়া থাকতো যে সিঁড়িটা তোমার হচ্ছে গিয়া ভূমির সঙ্গে এত ডিগ্রি কোণে আছে, একদম শুরুতে যখন ক্লাসে করছিলাম, একদম শুরুতে যখন কাজ বোঝাচ্ছিলাম, সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। তো আমি ফার্স্ট অফ অল যেহেতু প্রশ্নে কোণের কোনো মান উল্লেখ করা নাই বা ভূমির সঙ্গে সিঁড়িটা কত ডিগ্রি কোণে আছে এরকম কোনো কিছু বলা নাই, তাহলে মনে রাখবা যে এই ক্ষেত্রে তোমার এইচ হবে সিঁড়ির দৈর্ঘ্য। সিঁড়ির দৈর্ঘ্যটাই কী হবে তোমার উচ্চতা হবে। তাহলে সিঁড়ির দৈর্ঘ্য কত দেখো তো, 10টা সিঁড়ি, আর প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা হচ্ছে তোমার 0.4। তাহলে টোটাল 10টা সিঁড়ির উচ্চতা কত আসে 4 মিটার। তাহলে পি ইকুয়াল টু এম হচ্ছে তোমার 50 কেজি। তাহলে আমি বসাইলাম 50, জি এর ভ্যালু আমি 10 ধরে নিচ্ছি, ঠিক আছে 10, আর তোমার এইচ এর ভ্যালু কত 4, টি হচ্ছে তোমার 10। তাহলে 10 কাটাকাটি থাকতেছে কত 200, 10 কাটাকাটি গেলে 4 50 200, তাহলে 200 ওয়াট। তাহলে ওই ব্যক্তির ক্ষমতা হচ্ছে 200 ওয়াট। ওই ব্যক্তির ক্ষমতা কত 200 ওয়াট। ক্লিয়ার এইটুকু? কোনো কনফিউশন আছে কারো? কোনো কনফিউশন আছে? দেখো তো এইটুকু বুঝতে কারো কোনো কনফিউশন আছে? আই হোপ নাই, না থাকারই কথা। ওকে, আচ্ছা এবার সেম প্রশ্ন। 50 কেজি ভরের একজন ব্যক্তি 10 সেকেন্ডে 0.4 মিটার উচ্চতার 10টি সিঁড়ি বেয়ে উপরে ওঠে। এবার কোশ্চেনে একটু এক্সট্রা অ্যাড করে দিলাম, ঠিক আছে? মনে করো কোশ্চেন একটু মডারেট করলো, যেমন গত বছর বুঝছেন প্রশ্ন কী করছে, মডারেট করছে, কিন্তু অনেক মডারেট করছে। তো এবার প্রশ্ন অ্যাড করে দেওয়া হলো যে সিঁড়িটি উলম্বের সাথে, খেয়াল করো, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে আছে, তাহলে কৃত কাজ কত? সরি, কৃত কাজ না, ক্ষমতা কত? তাহলে ক্ষমতা কত? ওকে, তো এবার দেখো তুমি যদি চিত্র আঁকাও, মনে করো এটা হচ্ছে আমাদের সিঁড়ি, ঠিক আছে? এটা হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে ভূমি। এখন সিঁড়িটা কার সঙ্গে 30 ডিগ্রি কোণে আছে? প্রশ্নে বলছে কি উলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের উলম্ব, এটা হচ্ছে আমাদের সেই উলম্ব। উলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণে আছে? 30 ডিগ্রি কোণে আছে। তাহলে এই যে কোণ, এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। চিন্তা করো, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি নিশ্চয়ই। এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে দেখো তো? নিশ্চয়ই 60 ডিগ্রি কোণ হবে। এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হবে কত? 60 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন একজন ব্যক্তি উঠতেছে, জাস্ট একজন ব্যক্তি উঠতেছে, আর কেউ না। ব্যক্তির ভর হচ্ছে 50 কেজি। তো ব্যক্তি যখন উঠতেছে উপরে, সে নিচের দিকে বল প্রয়োগ করতেছে। সে বল প্রয়োগ করতেছে কোন দিকে? নিচের দিকে। তো নিচের দিকে বল প্রয়োগ করার ফলে সে তো উপরে উঠতেছে আলটিমেটলি। তার মানে এখানে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে কাজ। তাহলে আমাদের এখানে ক্ষমতার সূত্রটা কি আসবে? পি ইকুয়াল টু mgh বাই টি। আর এই এইচ বলতে কোন এইচ? নিশ্চয়ই এই যে এই এইচ। এখন এই এইচটা আমরা বের করব। তাহলে দেখো তো সিঁড়ির দৈর্ঘ্য কত? সিঁড়ির দৈর্ঘ্য হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে তোমার কত? সিঁড়ির দৈর্ঘ্য। সিঁড়ির দৈর্ঘ্য কত পাইছি আমরা? 4 মিটার। 10টা সিঁড়ি আছে এখানে, 10টা সিঁড়ি, প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা কত? 0.4 মিটার, তাই না? তাহলে এইটুকু হচ্ছে 4 মিটার। আচ্ছা, এখন এই যে 90 আর 30 এগুলো সব ভুলে যাও। এইখানে এইটা 30 ডিগ্রি, তার মানে এইখানে এই যেটা কত? 60 ডিগ্রি। তাহলে এবার দেখো তো আমরা যদি অ্যাপ্লাই করি সাইন থিটা বা সাইন 60 ডিগ্রি অ্যাপ্লাই করি, সাইন 60 ডিগ্রি সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে 4। তাহলে আলটিমেটলি দেখো তো এইচ ইকুয়াল টু কত আসতেছে? 4 সাইন 60 ডিগ্রি। ওকে, তাহলে এবার এম হচ্ছে তোমার 50, জি হচ্ছে তোমার 10, এইচ কত আসলো? 4 সাইন 60 ডিগ্রি, এবং টি এর ভ্যালু কত আসতেছে দেখো তো? 10 সেকেন্ড। তাহলে 10 কাটাকাটি, 50 আর 4 200 সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? √3/2। তাহলে 200 ইন্টু √3/2, দ্যাট মিনস 100√3। 100√3, ঠিক আছে? 100√3। এখন এই 100√3 ভ্যালুটা মনে করো কি আসবে? 100√3 ভ্যালুটা কত আসবে? মনে করো অপশনে 100√3 দেওয়া নাই। আমি আবারও বলতেছি, অপশনে 100√3 ভ্যালু দেওয়া নাই।
তো মনে রাখবা √2 এর ভ্যালু হচ্ছে 1.43, √3 এর ভ্যালু হচ্ছে 1.41, √3 এর ভ্যালু হচ্ছে 1.73, √5 এর ভ্যালু হচ্ছে 2.27। এগুলো মনে রাখবা। আমি আবারও বলতেছি, কান দিয়ে শুনে নাও এখন। √2 মানে হচ্ছে 1.41, √3 মানে হচ্ছে 1.73, √5 মানে হচ্ছে 2.27। কি বললাম? √2 মানে হচ্ছে 1.41, √3 মানে হচ্ছে 1.73, √5 মানে হচ্ছে 2.27। তাহলে 100 গুণ √3 মানে কত? 1.73। তাহলে কত আছে দেখো তো? 173। তাহলে 173 ওয়াট, 173 ওয়াট। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে এখানে? ভাই এই তো আর অল্প একটু সময় ক্লাস হবে, ঠিক আছে? অল্প একটু সময় হবে, এটা পড়লেই শেষ আমাদের, এই টপিকটা পড়লেই ক্লাস শেষ। লাস্ট টপিক, হ্যাঁ লাস্ট টপিক আমাদের। সো লাস্ট টপিকটা আমরা একদম একটু বোঝার চেষ্টা করি। এটা খুলনা ভার্সিটির প্রশ্ন। তখন খুলনা ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করা ছিল, অ্যালাউ ছিল। 2010-11 সালে খুলনা ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করা যাইতো। পরবর্তীতে তোমার যখন ঢাকা ভার্সিটি 2012 সালে ক্যালকুলেটর ইউজ করা ব্যান করে দেয়, তার 3 বছর পর 15 সালে খুলনা ভার্সিটি ক্যালকুলেটর ইউজ করা ব্যান করে। এই মারবো কিন্তু। ওকে, আচ্ছা, তো এখন আমরা সেই যখন ক্যালকুলেটরে ব্যবহার করা যেত সেই আমলের একটা ম্যাথ করব, লাস্ট ম্যাথ। এবং এই ম্যাথটা করলে তোমরা ওই যে কুয়া টুয়া যে ব্যাপারটা আছে এই ব্যাপারটাও ক্লিয়ার হবা, ঠিক আছে? তো দেখো প্রশ্ন হচ্ছে এরকম, 3000 ওয়াট ক্ষমতা সম্বলিত বা ক্ষমতা সম্পন্ন একটি পাম্প দ্বারা একটি কূপ হতে গড়ে 7 মিটার উচ্চতার পানি তোলা হচ্ছে। গড়ে 7 মিটার উচ্চতার পানি তোলা হচ্ছে। মোটরের দক্ষতা 90% হলে প্রতি মিনিটে কত কেজি পানি উঠানো হচ্ছে? ওকে, দ্য কোশ্চেন ইজ হিয়ার। খেয়াল করো। আচ্ছা দেখো, তো এই যে একটা ক্ষমতা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের পি। এই যে ক্ষমতা দেওয়া আছে, এই ক্ষমতা আসলে কোন ক্ষমতা? তার আগে এখানে দেখো মোটরের দক্ষতার কথা বলা আছে, কর্মদক্ষতার কথা বলা আছে। তো কর্মদক্ষতার ক্ষেত্রে সূত্র কি? এটা ইকুয়াল টু পি বাই, ধরো পি ড্যাশ বাই পি ইন্টু 100%। এখন এই পি ড্যাশ বাই পি, পি ড্যাশটা কি? পি ড্যাশটা হচ্ছে তোমার প্রাপ্ত ক্ষমতা, মানে মোটর থেকে আমরা প্রাপ্ত যতটুকু ক্ষমতা। আর এই পি হচ্ছে তোমার প্রদত্ত ক্ষমতা। জিনিসটা আমি আরও সিম্পলি করে বুঝাই। ধরো তোমার আব্বু বাজার থেকে একটা 2 হর্স পাওয়ারের পাম্প নিয়ে আসলো, 2 হর্স পাওয়ারের পাম্প নিয়ে আসলো। তার মানে পাম্পটা সর্বোচ্চ কতটুকু ক্ষমতা আছে? 2 হর্স পাওয়ার। কিন্তু তোমরা সবাই জানো যে কোনো কিছুই 100% কাজ করতে পারে না। পৃথিবীর কোনো কিছু 100% কাজ করে না। ইভেন বায়োলজিতে তোমরা পড়ছো না 10% শক্তির রূপান্তর, মানে আমরা যা খাই তার মাত্র 10% শক্তিতে রূপান্তর হয়। সোজা কথায়, আমি যদিও অত ভালো বায়োলজি বুঝি না, যেটুকু বুঝি আমরা যা খাই তার কত পার্সেন্ট? 10% শক্তিতে রূপান্তর হয়। তাহলে বাকি 90% কী হয়ে যাচ্ছে? লস হয়ে যাচ্ছে। তো প্রকৃতির নিয়মই এইটা, যে কিছু না কিছু লস হবেই, যে কোনো কিছুই লস হবে, মানে কিছু না কিছু লস হবে। তাহলে 2 হর্স পাওয়ার পাম্প থেকে মনে করো তোমার আব্বু পাম্পের প্রকৃত যে ক্ষমতা বা প্রাপ্ত ক্ষমতা মনে করো 1.7 হর্স পাওয়ার। 1.7 হর্স পাওয়ার সে কী পাচ্ছে? ক্ষমতা পাচ্ছে। তাহলে এখন কর্মদক্ষতা কত? তাহলে কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু 1.7 ডিভাইডেড বাই 2 ইন্টু 100%। এভাবে তুমি পাম্পের কর্মদক্ষতা বের করবা।
ঠিক আছে, তো এবার দেখো প্রশ্নে কি বলছে, এত ক্ষমতা সম্পন্ন একটা পাম্প দ্বারা, ঠিক আছে, তাহলে এই ক্ষমতা সম্পন্ন, এটা হচ্ছে আমাদের প্রদত্ত ক্ষমতা, এটা হচ্ছে আমাদের প্রদত্ত ক্ষমতা মানে পি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তো মোটরের কর্মদক্ষতা কত, 90%। তাহলে আমরা ফার্স্ট অফ অল এটা ইকুয়াল টু লিখতে পারি পি ড্যাশ বাই পি ইকুয়াল টু 100%। তাহলে এটা মানে হচ্ছে তোমার 90%, পি ড্যাশের মতো থাকলো, আর প্রদত্ত ক্ষমতা পি হচ্ছে তোমার 3000 ইন্টু 100%, তাহলে পার্সেন্ট 100%। তাহলে দেখো তো পার্সেন্ট বাদ চলে যায়, পার্সেন্ট কী হয়ে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে, তাহলে 90/100 ইকুয়াল টু পি ড্যাশ বাই 3000, পি ড্যাশ বাই 3000। ওকে, তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে পি ড্যাশ ইকুয়াল টু আমার আলটিমেটলি আসতে 2700 ওয়াট। তাহলে আমরা মোটর দ্বারা অ্যাকচুয়ালি কতখানি ক্ষমতা পাচ্ছি, 2700 ওয়াট। অ্যাকচুয়ালি কতখানি ক্ষমতা আমার কাজ করতেছে, 2700 ওয়াট কাজ করতেছে। এবার দেখো পি ইকুয়াল টু mgh বাই টি। তোমরা সবাই জানো যে কুয়ার ম্যাথ যখনই আসবে, তোমরা সবাই জানো কুয়ার ম্যাথ, কুয়া থেকে পানি তুলতেছি, কুয়ার ম্যাথ যখনই আসবে তখন পি ইকুয়াল টু mgh বাই টি। কুয়ার ম্যাথ আসলেই পি ইকুয়াল টু mgh বাই টি। এখন আমাদের এখান থেকে বের করতে হবে কি, এম এর ভ্যালু বের করতে হবে। তাহলে এম ইকুয়াল টু মানে mgh ইকুয়াল টু কি আসতেছে, পিটি। তাহলে দেখো তো এম ইকুয়াল টু পিটি বাই জিএইচ, পিটি বাই জিএইচ। এখন পি এর ভ্যালু দেওয়া আছে কত, পি এর ভ্যালু দেওয়া মানে পাইছি কত, 2700। তাহলে বসাইলাম আমি 2700। টি, খেয়াল করো এই টি কোনটা হবে, এখানে বলছে কি প্রতি মিনিটে, এখানে বলছে কি প্রতি মিনিটে। তাহলে টি এর ভ্যালুটা আমরা তো তোমার 60 সেকেন্ড বসাইতাম, যদি তোমার হচ্ছে কি প্রতি সেকেন্ডে বলতো, প্রতি মিনিটে বলছে না, তাহলে টি এর ভ্যালু আমি সরাসরি তোমার 60 সেকেন্ড বসাই, প্রতি মিনিটে যেহেতু বলছে, তাহলে সরাসরি আমি কত বসাবো, 60 সেকেন্ড বসাবো। জি এর ভ্যালু আমি ধরলাম 10। আর এইচ, এই এইচটা কি, দেখো কুয়ার ম্যাথে এই এইচ হচ্ছে তোমার গড় উচ্চতা, কুয়ার ম্যাথে এইচ হচ্ছে কি গড় উচ্চতা। তো গড় উচ্চতা তো আমাদের বলে দিয়েছে কত, 7 মিটার। গড় উচ্চতা কত বলছে, 7 মিটার বলছে, তাহলে 7 বসাই। তাহলে দেখো তো এই 0 আর এই 6 শূন্য কাটা, আচ্ছা তোমার থাকতেছে কত, 2700কে 7 দিয়ে ভাগ করা যায় না, তারপর আমরা ভাগ করার চেষ্টা করব। তো কীভাবে ভাগটা করি দেখো, কীভাবে আমি ভাগটা করি খেয়াল করো, 27কে 7 দ্বারা ভাগ করব, তাহলে তোমার আসতেছে কত, 3 7 21, তাহলে থাকতেছে 6, তাহলে পয়েন্ট, এখানে একটা শূন্য, তাহলে 7 7 49, 7 8 56, 4, আবার একটা শূন্য, 5 7 35, 3.85, ঠিক আছে। তাহলে দেখো জিনিসটা আমি খুব সহজে করলাম যে 27 গুণ 1000, সরি 27 গুণ 100 গুণ 6 ডিভাইডেড বাই 7, তাহলে 7 দ্বারা 27কে ভাগ করলে 3.85, 3.85 দ্বারা যদি আমি 100কে গুণ করি, 100কে গুণ করলে 385 গুণ 6, এখন 385 আর 6 গুণ করলে যেটা হবে অত কেজি অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পারছি বাচ্চারা? ক্লাস 7:30-এ, ওকে। আমি তাহলে গ্রুপে একটু পোল করে দেখবো, যে সবাই যদি 7:30-এ বলে তাহলে আমি 7:30-এ নিব, কোনো সমস্যা নাই। 7:30-এ যদি বলে তাহলে 7:30-এ নিব, আমার কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? ওকে, তাহলে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ঠিক আছে। কালকে বিকাল 5টায় এটার উপর পরীক্ষা, ঠিক আছে। কোশ্চেন অলরেডি করা আছে, এই চ্যাপ্টারের উপর পরীক্ষা কালকে ঠিক বিকাল 5টায়। ওকে, ক্লিয়ার সবাই? তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। আই হোপ কারো কোনো প্রশ্ন নাই, যদি থাকে তাহলে করো। ওকে, ওয়েলকাম এভরিওয়ান। ক্লাসটা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।